গত ক্লাসের প্র্যাকটিসগুলো করছিলেন আপনারা? জি স্যার, করছি। জি স্যার, করছি। ওকে। গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত গেছিলাম? ফ্রন্ট আইকন পর্যন্ত, না আইকনস পর্যন্ত আমরা দেখছিলাম। আজকে দেখব যে লিংক, আমরা যখন একটা লিংক করি, লিংকের মধ্যে যখন মাউস পয়েন্টার নিয়ে যাই তখন আমাদের হয়তোবা অনেক সময় কালার চেঞ্জ হয়, অনেক সময় বাটনের কালার চেঞ্জ হয়। যে এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে কি হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, তাই না? এটাকে বলা হয় হোভার। হ্যাঁ, মাউস পয়েন্টার নিয়ে গেলে যখন আমাদের চেঞ্জ আসে ওইটাকে বলা হয় হোভার। সো এই জিনিসগুলো আমরা কিভাবে করব, এগুলো মূলত হচ্ছে যে লিংকের ক্ষেত্রে করা হয়। যখনই লিংক হবে কোনো একটা টেক্সটের উপর নিয়ে গেলে তো আসলে ওইটাতে ক্লিক করতে পারবে, এই জিনিসটা তো বোঝানোর দরকার নাই। যখন একটা লিংক হয় তখন আমাদেরকে বুঝাইতে হয় যে অডিয়েন্সকে, যেখানে ক্লিক করলে কোনো একটা অ্যাকশন হবে বা কোনো একটা পেজ ওপেন হবে, যে কোনো কিছু হইতে পারে। সো লিংক, কোনো পেজকে যখন আমরা অ্যাঙ্কর ট্যাগ যখন ইউজ করি, লিংক যখন ইউজ করি, হ্যাঁ, সেটা একটা প্রজেক্টের পেজ, একটা ওয়েবসাইটের ইন্টারনাল পেজও হইতে পারে, আর একটা ওয়েবসাইটের সাথে লিঙ্কও হইতে পারে, যেটা আমরা মূলত HTML এর সময় দেখে আসছি, কিন্তু আমরা তখন ডিজাইন করতে পারি নাই। তো মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদের লিঙ্কটা কি হবে, সরি, ওই লিঙ্কের কালার চেঞ্জ হইতে পারে অথবা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতে পারে, এনে আমরা যে ইচ্ছা সেটা করতে পারি। কিন্তু মাউস পয়েন্টার নিয়ে গেলে যে কোনো একটা ঘটনা ঘটবে, কেন অ্যাকশন ঘটবে, সো ওইটা মূলত আমরা লিঙ্কের মধ্যে করতে পারি। সো আমরা এখন একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিব। ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা লিখতেছি যে ধরেন হোম। নর্মালি কীরকম দেখাই, যদি আমরা একটু করে দেখি, এই যে মাউস পয়েন্টার এখানে আন্ডারলাইন চলে আসছে। মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি তখন এখানে হচ্ছে হ্যান্ড আইকনটা চলে আসে, তার মানে এটা একটা লিঙ্ক, সেজন্য এভাবে আসে। যদি একটা টেক্সট হয় কখনো হ্যান্ড আইকন আসবে না, মাউসের যে আইকনটা আছে ওইটাই শো করবে। যখন একটা লিঙ্ক হয় তখন আসলে হ্যান্ড আইকনটা চলে আসে। কিন্তু তারপর আমরা CSS এর মাধ্যমে এটাকে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। ধরেন এটাকে আমরা ডিজাইন করব, আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করব এটাতে। সেজন্য আমরা যেহেতু অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ, আচ্ছা এটা একটা ডিবের ভিতরে রাখি, যেহেতু আমরা অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, শুধু দিয়ে যদি লিখি গ্লোবালি আমার এই পেজের মধ্যে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে এই CSSটা। সেই জন্য আমরা একটা ডিবের ভিতর নিই, একটা ক্লাস ধরে নিই। হ্যাঁ, ক্লাস ধরেন যে হেডার নামে একটা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ওইটার ভিতর আমি অ্যাঙ্কর ট্যাগটা রাখতেছি। সো এরকম যখন রাখবো তখন আমরা যদি দিয়ে লিখি, হ্যাঁ, দিয়ে কোনো ডিজাইন করে, আমার এই ওয়েব পেজের মধ্যে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে সবগুলোর জন্য এই CSS প্রপার্টিগুলো ইউজ হবে, ব্যবহার হয়ে যাবে, অথবা এক্সিকিউট হবে।
কিন্তু আমরা যখন স্পেসিফিকভাবে কোন একটা অ্যাঙ্কর ট্যাগের জন্য কাজ করতে চাই, তখন আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি অথবা আইডি ডিক্লেয়ার করতে পারি। ক্লাস বা আইডি ডিক্লেয়ার করে স্পেসিফিকভাবে ওই অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা সিএসএস প্রপার্টি লিখতে পারি। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এটা করতে গেলে দেখা যায় যে ধরেন আপনার পি ট্যাগ আছে 10টা, তাহলে 10টা জায়গায় কি আপনি ক্লাস লিখবেন, তাহলে তো হিউজ পরিমাণ ক্লাস ডিক্লারেশন হয়ে যাবে। সো যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করি, একটা লেআউট তৈরি করি, ওই লেআউটের মধ্যে অবশ্যই হেডার সেকশন থাকে, লোগো স্লাইডার সেকশন থাকে, এরকম অনেকগুলো সেকশন থাকে। আমরা যখন একটা ক্লাস ধরে নিই যে ডিপ ক্লাস হেডার, তো আমরা চাইলে এই হেডার ক্লাসটাকে ধরে যদি এখানকার ভিতর যতগুলো ট্যাগ আমরা ইউজ করি ওইটাতে যদি লিখি, তাইলে শুধুমাত্র এই ডিপের জন্যই অ্যাঙ্কর ট্যাগগুলো কাজ করবে। একটু পরে বুঝতে পারবেন ব্যাপারটা কীরকম হচ্ছে। ধরেন আমরা লিখতেছি যে হেডার ক্লাসের ভিতর যে অ্যাঙ্কর ট্যাগটা আছে ওইটার জন্য আমরা সিএসএস লিখতেছি। হেডার ট্যাগের ভিতরে, হেডার ক্লাসের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে ওইটার জন্য আমরা সিএসএস লিখতেছি। প্রথম অবস্থায় আমরা কি লিখবো? প্রথম অবস্থায় হচ্ছে যে ধরেন যে আমরা চাচ্ছি যে এখানকার যে আন্ডারলাইনটা আছে ওইটা রিমুভ করে দেওয়ার জন্য। তাহলে কি আমরা জানি টেক্সট ডেকোরেশন যদি নান করে দিই তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। আমরা টেক্সটের ক্ষেত্রে এটা একটা সিএসএস প্রপার্টি আমরা দেখে আসছিলাম মনে হয়। সো যদি দেখে না থাকি তাহলে এখনই শিখে নিই। টেক্সট ডেকোরেশনের মাধ্যমে কি হয়, আন্ডারলাইনটা রিমুভ হয়ে যায়। হ্যাঁ, টেক্সট ডেকোরেশনের 4টা ভ্যালু আছে। আন্ডারলাইন আছে, ওভারলাইন আছে, লাইন থ্রো আছে। ওভারলাইন যদি দিই, দেখেন উপরের দিকে মানে টেক্সটের উপরে আমাদের কি হয়ে যাবে, টেক্সটের উপরে আমাদের একটা লাইন চলে আসবে। এই যে এটা হচ্ছে ওভারলাইন। আর লাইন থ্রো হচ্ছে যে যদি আমরা লাইন থ্রো দিই তাহলে টেক্সটের মাঝখানে লাইন থ্রো যদি দিই তাহলে টেক্সটের মাঝখানে এরকম ক্রস সাইন চলে আসবে, যেটা আমরা মূলত খাতায় লেখার সময় কোনো কিছু ভুল করলে এক লাইনে কেটে দিই ওই জিনিসটা। সো আর যদি আমি কোনো ধরনের লাইন দিতে না চাই তখন আমাদেরকে লিখতে হবে নান। তাহলে 4টা ভ্যালু আছে, একটা হচ্ছে নান, একটা হচ্ছে আন্ডারলাইন, একটা হচ্ছে ওভারলাইন অথবা লাইন থ্রো। এই 4টার যে কোনো একটা ইউজ করতে পারি। সেটা ইউজ করব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমাদের কাজের পারপাস অনুযায়ী আমরা এটাকে কি করব, ইউজ করব। সো টেক্সট ডেকোরেশন নান করার পর আমাদের এখানে যে লাইনটা আছে ওইটা মানে আন্ডারলাইনটা রিমুভ হয়ে গেল। এখন আমাদের ধরেন ফন্ট সাইজ চেঞ্জ করতে হচ্ছে। সো ফন্ট সাইজ আমরা দেখে আসছি, ফন্ট সাইজের সিএসএস প্রপার্টি আমরা জানি। ধরুন আমি এখানে 20 পিক্সেল দিয়ে দিলাম ফন্ট সাইজ আমরা কি দিলাম, 20 পিক্সেল দিয়ে দিলাম। এই যে বড় হয়ে গেল। আমি চাচ্ছি কালার চেঞ্জ করতে। সো কালার দিলাম যে ধরেন যে রেড। হ্যাঁ, কালার রেড দিলাম। দেখেন আমার এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দেখি তো কীরকম হয়। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ইউজ করি। একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি, তাহলে দেখতে কেমন হয় দেখি। এই যে আচ্ছা, আমি চারিদিকে ব্যাকগ্রাউন্ড কালার বা হোমের চারপাশে আমি একটা স্পেস নিতে চাচ্ছি, মানে চারিদিকে এটা একদম কনজেস্ট হয়ে গেছে, যে যতটুকু টেক্সট আছে ততটুকু ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমি চাচ্ছিলাম যে এই ধরনের লেখার চারপাশে একটা কি থাকবে, স্পেস থাকবে। এটা কি দিয়ে নিতে হয় একটু বলেন তো, কি লিখলে আসলে এই ধরনের স্পেসটা আমরা নিতে পারবো? স্যার এটা প্যাডিং দিয়ে। প্যাডিং। ওকে, আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি। ধরেন আমরা প্যাডিং যদি শুধুমাত্র 10 পিক্সেল দিই, দেখতে কেমন দেখায় একটু করে দেখি। প্যাডিং 10 পিক্সেল দিলাম, এই ধরনের দেখাচ্ছে, তাই না? আমরা আবার ইন্ডিভিজুয়ালি লিখতে পারি, আমরা শর্ট হ্যান্ডও লিখতে পারি। হ্যাঁ, যে কোনোভাবেই লিখতে পারি। আমি চাচ্ছি যে না, টপ আর বটমে 10 পিক্সেল হোক আর লেফট আর রাইটে 15 পিক্সেল হোক। দুইটা ভ্যালু দিচ্ছি। প্রথম ভ্যালুটা হচ্ছে টপ আর বটমের জন্য, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে যে লেফট রাইটের জন্য। তাহলে দেখতে কেমন হচ্ছে, এই যে এইভাবে হচ্ছে। আচ্ছা, একদম এই বাটনটা একদম টপে আছে, আমি চাচ্ছি বাটনটা একটু নিচে বা একটু লেফটে এবং টপ থেকে একটু দূরত্বে থাকো। তাহলে আমরা কোন প্রপার্টিজটা ইউজ করে থাকি সিএসএস এর বলেন তো একটু? মার্জিন স্যার, মার্জিন। ওকে, আমরা মার্জিন ইউজ করি। ধরেন মার্জিন টপ থেকে হ্যাঁ আলাদা আলাদা ইউজ করি, যেহেতু আমরা দুইটা সাইডে আমরা কি দিব, মার্জিন ইউজ করব। মার্জিন টপ থেকে ধরেন 20 পিক্সেল,
শুধু টপ থেকে দিই, লেফটে তো স্পেস একটা আছে, সো এখানে আমরা স্পেস না দিলেও চলে, যে টপ থেকে এই সেভ করে নেই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যেহেতু মার্জিন টপ ইউজ করার জন্য এটা একটা ইয়ে আছে, এটা অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে যে ব্লক এলিমেন্ট না। ব্লক এলিমেন্ট বলতে বোঝায় যে এটা ফুল উইথ জুড়ে আপনার ডিপটা নিয়ে নিবে, বা কি বলে এটাকে, অ্যাঙ্কর ট্যাগটা ফুল উইথ জুড়ে নিয়ে নিবে। এটা তো ফুল উইথ না, যতটুকু লেখা আছে ততটুকু, এটা ব্লক এলিমেন্ট না, যার কারণে আমরা অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কি করতে পারবো না, অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে আমরা মার্জিন ইউজ করতে পারবো না। যদি মার্জিন ইউজ করতে হয় তাহলে ডিসপ্লে ব্লক ইউজ করতে হয়, আর ডিসপ্লে ব্লক ইউজ করলে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল উইথ জুড়ে চলে আসবে, দেখবেন ডিসপ্লে ব্লক যদি ইউজ করি, দেখেন এই যে ফুল উইথ জুড়ে চলে আসছে, দেখছেন। এখন আমি কি করতে পারি, ধরেন এখন আমি এটা দেখাচ্ছি যে কেন করা যায় বা কেন করা যায় না, এটা দেখাচ্ছিলাম। 20 পিক্সেল, এখন দেখবেন মার্জিন ইউজ করা যাবে, ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে মার্জিন ইউজ করা যায়, এই যে দেখছেন মার্জিন ইউজ করা যায়। আচ্ছা, ডিসপ্লে ব্লক আর একটা আছে যে ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে ডিসপ্লে ব্লক করলে ফুল উইথ জুড়ে চলে আসবে। আবার যদি আপনি ডিসপ্লে ইনলাইন ব্লক করেন তখন আপনি মার্জিন ডিসপ্লে করতে হবে, ব্লক এলিমেন্ট হোক ইনলাইন ব্লক হোক, আপনাকে এটা লিখতে হবে। যেহেতু আমরা চাচ্ছি না যে আমাদের এই হোমের বাটনটা ফুল উইথ জুড়ে থাকুক, তখন আমরা ইউজ করব কি ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন বলতে এরপরও যদি আরেকটা বাটন নিই, ধরেন এরপরে আমাদের আরেকটা লিঙ্ক বসাচ্ছি, তখন এই লিঙ্কটাও ঠিক সেম হোম এর পাশাপাশি অটোমেটিকলি চলে আসবে about। দেখছেন পাশাপাশি চলে আসছে। ইনলাইন বলতে একই লাইনে বোঝায়, ব্লক এলিমেন্ট একই লাইনে থাকবে। ধরেন এখানে আপনি আরেকটা নিয়ে আসতেছেন বাটন, লিঙ্ক হোম অ্যাবাউট, ধরেন যে ব্লক লিখলেন, ব্লক লিখলেন, যাই লিখেন না কেন পাশাপাশি চলে আসবে। সো এখন আপনি যদি মার্জিন ইউজ করতে চান কোনো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, অবশ্যই সেটাকে ব্লক এলিমেন্ট করতে হবে, অথবা ডিসপ্লে লিখতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ডিসপ্লে ব্লক। এটা ডিপেন্ড করতেছে যে আপনি কি লিখবেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। রিকোয়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে যেমন ধরেন যে আমার ফুল উইথ জুড়ে আমি অবশ্যই বাটনটাকে, হোম বাটনটাকে দেখতে চাচ্ছি না, বা হোমের যে লিঙ্ক এটাকে আমি ফুল উইথ জুড়ে দেখতে চাচ্ছি না। সো সেটাকে আমি অবশ্যই যতটুকু লেখা আছে ততটুকু পর্যন্ত দেখতে চাচ্ছি, তখন আমি ইনলাইন ব্লক করতেছি। ধরেন না কোনো একটা জায়গা আপনার ফুল উইথ জুড়ে লিঙ্কটা থাকবে, মানে ফুল উইথ নিয়ে নিবে, তখন আপনি কি করবেন, ব্লক লিখবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাই? কেউ সারা শব্দ নাই। জি স্যার, ওকে, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে যে এখন আমরা এই ডিজাইনটা তো করে ফেললাম, তাই না? এই ডিজাইনটা তো করে ফেললাম। আপনারা চাইলে এখানে আরো ডিজাইন ইউজ করতে পারেন, যেমন বর্ডার ইউজ করতে পারি, আমরা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। বর্ডার রেডিয়াস করে আমরা এটা সার্কেল টাইপ। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না স্যার। কেউ শুনতে পাচ্ছেন না? এখন স্যার, clear হয়েছে। জি স্যার, শুনতে পাচ্ছেন? আমরা তো তাহলে আপনার নেটওয়ার্ক প্রবলেম, যে শুনতে পাচ্ছেন না বলতেছেন। সো বর্ডার রেডিয়াস যদি বলি, বর্ডার রেডিয়াস যদি দিই, যে দেখেন আমার এখানে বর্ডার রেডিয়াস হয়ে গেছে, এটা সার্কেল টাইপ, মানে অনেকটা সার্কেল টাইপের হয়ে গেছে। আমরা যতটুকু পিক্সেল দিছি ততটুকু রেডিয়াস নিয়ে নিছে কার্ভ। সো এভাবে আমরা আমাদের যতগুলো সিএসএস আমাদের জানা আছে, মোটামুটি আপনার প্রয়োজন মতো আপনি সবগুলো সিএসএস প্রপার্টি ইউজ করতে পারবেন। বর্ডার রেডিয়াস, এখন আমার কাজ হচ্ছে যে মাউস পয়েন্টার যখন নিয়ে যাবে তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন যে রেড হয়ে গেল, আর কালারটা, ফন্ট কালারটা ব্ল্যাক হয়ে যাবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা করতেছি যখন মাউস পয়েন্টার নিয়ে যাব। সো ওইটা লিখতে হবে যে কিরকম, ডট হেডার, মানে হেডার কেন লিখতেছি, হেডার ক্লাসের ভিতর যে অ্যাঙ্কর ট্যাগটা আছে ওইটার জন্য কাজ করবে। কোলন হোভার, এটাকে বলা হয় হোভার,
হোভারের মধ্যে এখন আপনি যাই লিখবেন, যত ধরনের ডিজাইন দিবেন সেই ডিজাইনগুলো কাজ করবে, যে সিএসএস প্রপার্টিগুলো লিখবেন সেগুলো কাজ করবে। হোভার কখন হবে? যখন আমি এখানে মাউস পয়েন্টার নিয়ে যাব, যে ধরনের পরিবর্তন আসবে ওইটাকে হোভার বলে। মাউস পয়েন্টার নিয়ে গেলে যে পরিবর্তনটা হবে ওইটাকে হোভার বলে। সো হোভারে ধরেন আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা আমি করে দিব কি ব্ল্যাক, হ্যাঁ আমি আমার পছন্দ মতো দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিচ্ছি, ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিচ্ছি, মানে উল্টাই দিচ্ছি ব্যাপারটাকে। এখন দেখেন যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, দেখছেন মাউস যখন নিয়ে যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাচ্ছে আর ফন্ট কালারটা কি হয়ে যাচ্ছে? ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা একটা একটা লিঙ্কের, সেটা আমরা বাটন হিসেবেও রাখতে পারি। বাটন বলতে লিঙ্ককে যখন এভাবে সাজাই এটা অনেকটা বাটনের মতো হয়ে গেল। সো নর্মালিও রাখতে পারি, সো যে কোনোভাবে আমরা রাখতে পারি। এখানে যেভাবে আমরা দেখছি যে সিএসএস এর মধ্যে একটা লিঙ্ক মাউস পয়েন্টার নিয়ে গেলে লিঙ্কটা চেঞ্জ হচ্ছে, হোভার হচ্ছে, আবার একটা বাটনের মতো দেখাচ্ছে। সো আমরা যে কোনো ডিজাইন আমরা করতে পারি কিসের মাধ্যমে? আমরা যখন মাউস পয়েন্টার নিয়ে যাব তখন যে হোভার হবে, এখানে আপনি যাই লিখবেন সব হবে। ধরেন এখানে আপনি বলে দিচ্ছেন যে যখন হোভার হবে তখন প্যাডিং হয়ে যাবে ধরেন যে 20 পিক্সেল টপ আর বটমে, আর লেফট রাইটে ধরেন 30 পিক্সেল। আমি জাস্ট বোঝার জন্য দেখাচ্ছি, এরকম আমরা করতে হয় না মূলত। তারপর মানে আমরা কি অনেক ধরনের সিএসএস লিখতে পারি, দেখছেন ইচ্ছা মতো বড় হয়ে যাচ্ছে, কারণ আপনি হোভারে যে প্রপার্টিসগুলো লিখতেছেন ওগুলা কাজ করবে। যে কোনো প্রপার্টি লিখতে পারেন, কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইউজ যেটা করে থাকি সেটা শুধু কালার চেঞ্জটা হয়ে থাকে, অন্য কোনো কিছু তেমন চেঞ্জ করা হয় না। প্রয়োজন হয় না বলতে আমাদের অন্য কোনো কিছু প্রয়োজন তেমন নাই, কারণ আমরা যতই হোভার করি সব জায়গায় শুধু কালারটা চেঞ্জ করি। এই ধরনের এখন যে ডিজাইনটা করলাম ধরেন এই মাউস পয়েন্টার, এটা এরকম তো করা হয় না, এরকম দেখতেও তো ভালো দেখায় না, বাট আমি আপনাদের দেখানোর জন্য দেখাইছি যে ইউজ করতে পারে, ওইটা বোঝানোর জন্য দেখাইলাম। কিন্তু আমরা এরকম করি না, আমরা জাস্ট কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, আমরা জাস্ট কালারটা চেঞ্জ করি। এটা একটা গেল। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া কেন আমরা এখানে হেডার ক্লাস একটা ডিপ নিলাম, এটা কি সবসময় একটা ডিবের ভিতরে নিতে হবে নাকি নাকি একটা ডিবের ভিতরে কেন নিলাম? একটা ডিবের ভিতরে এই জন্য নিলাম, আমি শুধু চাচ্ছি এই ডিবের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে ওইটার জন্য আমি সিএসএস প্রপার্টিগুলো লিখবো। হ্যাঁ, অন্য কোনো কিছুর জন্য লিখবো না। ধরেন আমি বাইরে সেম ডিবের বাইরে লিখলাম, দেখবেন এটাতে এই সিএসএস প্রপার্টিগুলো কি হয় নাই, এক্সিকিউট হয় নাই। দেখবেন এই যে ব্লক হয় নাই, কারণ হচ্ছে যে আমি শুধুই বলতেছি যে হেডার ক্লাসের ভিতর যে অ্যাঙ্কর ট্যাগটা আছে তার মধ্যে, তার জন্য আমি সিএসএস গুলা লিখতেছি। ওকে, সেই হেডার ক্লাসের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে ওইটার জন্য এই কোডগুলা কি করবে, সিএসএস প্রপার্টিগুলা এক্সিকিউট হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবং এখানে ফন্ট ফ্যামিলিও চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে শুধু একটা না, এখানে আরো কিছু অপশন আছে, যেমন ভিজিটেড। একটা লিঙ্ক যখন আমরা ভিজিট করে ফেলি ওইটার কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেমন ধরেন আমি গুগলে সার্চ করতেছি, HTML দিয়ে সার্চ করতেছি কথার কথা। এখন ধরেন HTML উইকিপিডিয়া, এটা আমি করলাম, দেখেন এটা যখন ভিজিট করছি সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এই ওয়েবসাইটে যখন গেলাম, উইকিপিডিয়াতে যখন গেলাম, উইকিপিডিয়ার লিঙ্কটা কি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে না? এটা হচ্ছে যে ব্লু, আর এটা হচ্ছে ব্লু না, ব্লু থেকে আর একটু কালারে চলে আসছে। সো আপনি যদি আরেকটা লিঙ্ক ক্লিক করেন, সো ওই লিঙ্কটাতেও কি কালার চেঞ্জ হয়ে যাবে। আমি ব্যাকে যাই, এই যে HTML ফর বিগিনার, এটারও কালার চেঞ্জ। আমি আবার এটা সবগুলা কেটে দিয়ে আমি আবার HTML দিয়ে সার্চ করতেছি, কালার মানে এটার কেটে দিয়ে সার্চ কেটে করার পর আমি আবার সার্চ করতেছি। দেখেন HTML উইকিপিডিয়া, এটা কি এখনো কি আছে আপনার, যেটা আমি ভিজিট করে ফেলছি এটা আমাকে বলতেছে।
স্যার এখানে আন্ডারলাইন শো করতেছে স্যার এই যে এই যে এখানে এখানে ভিজিট করে ফেলতেছি, সেজন্য আমাকে বলতেছে এখানে আন্ডারলাইন শো করতেছে, উনি হোভার যখন করতেছে তখন এটাতে আন্ডারলাইন দিছে, সেজন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝেন নাই, আমরা তো আন্ডারলাইন রিমুভ করছি। আপনি যদি চান, যেমন ধরেন আমার এই সিএসএস স্টাইলে এটাতে আন্ডারলাইন নাই, তাই না? আমি যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আন্ডারলাইন হচ্ছে, সো এটা আমরা দিচ্ছি হ্যাঁ। সিএসএস হোভারে, মানে আপনি যখন হোভারে আন্ডারলাইন দিবেন সো আন্ডারলাইন চলে আসবে। এরকম করতে চাইলে এরকমই চলে আসবে। যদি এই ধরনের বাটন আপনি তৈরি করতে চান সেটা আপনি করতে পারবেন। যেমন ধরেন আমি ওই ধরনের বাটন যদি আমি তৈরি করতে চাই, ধরেন টেপ ক্লাস ex এক্সাম্পল 1 নামে একটা লিখলাম, ডিপ লিখলাম। সো এটাতে যেটা করব, এটাতে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা কি লিখব, ব্লক। হ্যাঁ, এখানে ধরেন আমি এখানে যে ধরনের বাটন আছে এই ধরনের বাটন তৈরি করব। হ্যাঁ, সো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই ধরনের বাটন তৈরি করব। তাহলে এখানে কি, এটা কি বর্ডার না? বর্ডার তো, তাই না? জি জি স্যার ওকে ফাইন। আমার ব্লকটা হচ্ছে এরকম, আমি এটাতে কি করব, বর্ডার ইউজ করব। মানে বর্ডার ইউজ করার আগে আমাকে টেক্সট ডেকোরেশন এটা নান করে দিই, কারণ এটা তো থাকবে না। তারপর হচ্ছে যে ফন্ট সাইজটা একটু বাড়াই, নাইলে দেখতে ভালো দেখাবে না। 20 পিক্সেল দিলাম। এরপরে হচ্ছে যে বর্ডার ইউজ করব 1 পিক্সেল সলিড, গ্রিন টাইপের না, এটা গ্রিন টাইপের দিলাম। গ্রিন না, টোটাল গ্রিন না, গ্রিন টাইপের দিলাম। এই যে চলে আসছে বর্ডারটা। আমি একটু মার্জিন প্যাডিং ইউজ করি, এটা একদম মার্জিন প্যাডিং ইউজ করার জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে মার্জিন টপ থেকে করবো যে ধরেন 20 পিক্সেল। হ্যাঁ, তাহলে দেখতে কেমন হচ্ছে। এই যে এখন বর্ডার এই ব্লকের চারপাশে আমরা একটা নিব, প্যাডিং নিব। সো প্যাডিং আমরা যে ধরতেছি যে 10 পিক্সেল টপ আর বটম, 20 পিক্সেল হচ্ছে লেফট রাইট। ওকে, এই যে চলে আসছে। আর একটু বাড়তি দিতে পারি, 25 দিলে ভালো দেখাবে। এখানে 1 পিক্সেলের জায়গায় 2 পিক্সেল করে দিচ্ছি। 2 পিক্সেল হচ্ছে যে এই বর্ডারের উইডথটা। এই যে দেখছেন আমার এখানে যেভাবে আছে ঠিক ওইভাবে আমরা তৈরি করে ফেললাম। হ্যাঁ, ওইভাবে তৈরি করলাম। তৈরি করার পর এখন মাউস পয়েন্টার যখন নিয়ে যাব এটার মতো কালার হয়ে যাবে। মাউস পয়েন্টার যখন নিয়ে যাব, হ্যাঁ, সো এখন কি করতে হবে, হোভার করতে হবে। হোভারে কি ডট এক্সাম্পল -1 হোভার। সো হোভার করার পর এখানে লিখতে হবে যে কি, যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। সো ব্যাকগ্রাউন্ড কালার কি করে দিব, গ্রিন করে দিব। আর কোনো কিছু চেঞ্জ নাই, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আচ্ছা এটা মাউস পয়েন্টার নিয়ে গেলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে এবং লেখার কালারটা কি হয়ে যাচ্ছে, ফন্ট কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে। সো এখানে আমরা কালার ইউজ করব হোয়াইট। দেখছেন? জি স্যার সো আমরা যে কোনো ধরনের করতে পারি। এখানে যেটা দিছে ওইটাও আপনারা করতে পারবেন। যে এটা তো যখন হোভার হবে তখন টেক্সট ডেকোরেশনটা আন্ডারলাইন হয়ে যাবে। টেক্সট ডেকোরেশনটা আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনে যে নন দেওয়া আছে আমাদের, এখন আমি যদি টেক্সট ডেকোরেশনটা উঠাই দেওয়া হয় তাহলে কি আন্ডারলাইন চলে আসবে? হ্যাঁ, এটা তো আমরা প্রথম অবস্থায় আন্ডারলাইন আছে। এই যে আমি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন উঠাই দিলাম, তাইলে কি হবে, আমাদের এই ব্লগের নিচে আন্ডারলাইন চলে আসছে। দেখছেন, ব্লগ লেখাটার নিচে আন্ডারলাইন চলে আসছে। সো এটা যদি আপনি ওটাই দেন, কোনো কিছু না লেখেন, তাহলে আন্ডারলাইনটা থেকেই যাবে। অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে অটোমেটিকলি অ্যাঙ্কর ট্যাগ যখন ইউজ করি তখন অটোমেটিকলি একটা আন্ডারলাইন চলে আসবে। এটা অ্যাঙ্কর ট্যাগের নিজস্ব বলে প্রপার্টি। সো এটা আন্ডারলাইন চলে আসবে। এটা তো আমরা একটা বাটনের মতো করলে এটার নিচে আন্ডারলাইন রাখবো না, তাই না? সো ওইটাকে সেজন্য আমরা রিমুভ করি। সো এরপরে আমি যেটা বুঝাইতে চাইছিলাম যে HTML যখন আমরা
সার্চ করলাম, ওই ওয়েবসাইটগুলো ভিজিট করলাম, এরপরও যখন HTML দিয়ে সার্চ করতেছি, এখানে কি যে ওয়েবসাইটগুলো ভিজিট করছে ওগুলার কালার চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলা হয় ভিজিটেড। যখন আমরা কোনো একটা পেজ বা কোনো একটা লিঙ্কে ভিজিট করে ফেলবো, ভিজিট করার পর ওই পেজটা যতবারই রিলোড করি না কেন আমাদের বোঝা যাবে যে এই লিঙ্কটাকে আমরা ভিজিট করে ফেলছি, মানে ভিজিটেড কালারটা চলে আসবে। তো এখানে আরো কিছু ব্যাপার আছে ভিজিটেড। ছাড়াও হয়। হ্যাঁ হ্যাঁ, সো ভিজিটেড, এটা হচ্ছে যে ভিজিটেড যখন আমরা অ্যাঙ্করটাকে ভিজিটেড ইউজ করব এবং ভিজিটেডের যে কালারটা ইউজ করব সে কালারটা হয়ে যাবে। এখন ধরেন আমি ভিজিটেডের জন্য প্রথমটাতে একটা কালার ইউজ করি, ডট হেডার কোলন ভিজিটেড। যখন ভিজিটেড হবে তখন আমার ধরেন যে কালার হয়ে যাবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, এটা প্রথমটার জন্য লিখতেছি, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে অলিভ। হ্যাঁ, এটা সো ভিজিটেড হইতে গেলে এখানে অবশ্যই লিঙ্ক ইউজ করতে হবে। যদি কোনো একটা লিঙ্ক আপনার আমি ধরেন উইকিপিডিয়ার লিঙ্কগুলো ইউজ করতেছি, যে উইকিপিডিয়ার লিঙ্ক ইউজ করতেছি একটাতে, আরেকটাতে ধরেন অন্য আরেকটা লিঙ্ক ইউজ করতেছি, html.com এই লিঙ্কটা ইউজ করতেছি দ্বিতীয়টাতে, থার্ড নাম্বারটাতে ইউজ করতেছি। যেহেতু আমাদের এগুলো সবগুলা একই ডিবের আন্ডারে, সো একটাকে ইয়া করলে কি বলে সবগুলো হয়ে যাবে, কারণ হেডারের ভিতর যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে সবগুলো ভিজিটেড তখন কাজ করে ফেলবে। এবার দেখেন এটা খুব একবারই করা যাবে, একবারের পর আর দেখানো যাবে না। সবাই দেখেন এটা অলরেডি ভিজিট করে ফেলছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই পেজগুলো কিছুক্ষণ আগে ভিজিট করে ফেলছি সেজন্য কালার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি ইয়াতে যাই, দেখি ফায়ারফক্সে যাই। এই যে দেখেন এখন ব্ল্যাক কালার না সবগুলা। জি স্যার। এখন এটাকে যদি আমি ভিজিট করি, এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। এই লিঙ্কটাকে যদি এখানে হচ্ছে লিঙ্ক আলাদা আলাদা দিচ্ছি সেজন্য, এখানে যদি সেম লিঙ্ক গুলা বসাইতাম তাহলে এগুলা কালারও চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, এখন আমি এটাকে কেটে দিলাম, এই সিএসএসটাকে আমি এখান থেকে কেটে কপি করে কেটে দিলাম, আবার ব্রাউজার ওপেন করতেছি। দেখেন ওই ব্যাপার, ওই হোমটা কি ভিজিটেডই থাকবে, যেমন আমরা যখন সার্চ ইঞ্জিনে যাই যখন ওখানে যেভাবে দেখি ঠিক ওইভাবেই থাকবে। ধরেন এখন আমি অ্যাবাউটটাকে ভিজিট করলাম, তাইলে অ্যাবাউটটা ভিজিটেড হয়ে যাবে। আমি ব্যাকে চলে আসতেছি, এটাও ভিজিটেড দেখাচ্ছে। সো যে লিঙ্কটা আমি ভিজিট একবার করে ফেলবো ওই লিঙ্কটা কি হয়ে যাবে, ভিজিটেডই দেখাবে। এখন আপনাদের কথা বলতে পারেন যে ভাইয়া তাইলে ক্রোমের মধ্যে হয় না কেন, ক্রোমের মধ্যে সবগুলো ভিজিটেড দেখাইলো কেন? কারণ এইগুলো ব্রাউজার ডিপেন্ড করে, ব্রাউজারের উপর অনেক কিছু বেস করে। ব্রাউজার তো আগে আমি এই লিঙ্কগুলা যে কি করলাম ভিজিট করলাম, ব্রাউজারের এখানে ক্যাশ ধরে রাখছে না, হিস্ট্রিতে আসে না এই লিঙ্কগুলো আমি যে ভিজিট করে ফেলছি। সো ওইখান থেকে এই লিঙ্কগুলো ভিজিট যেহেতু হয়ে গেছে এখানে কি করতেছে, এগুলাকে ভিজিটেড শো করতেছে। আমি যখন ক্রোমে গেছি, ক্রোমে তো এই লিঙ্কগুলো আমি ভিজিট করি নাই, ক্রোমে করে নাই, যার কারণে ক্রোমে যখন গেলাম তখন আমাকে আবার নতুন করে কি করতে দিচ্ছে, মানে নতুন করে বুঝাচ্ছে যে আমি এগুলা ভিজিট করি নাই। বুঝতে পারছেন? এগুলা ব্রাউজারের উপর ডিপেন্ড করে। ব্রাউজার কি করে, ক্যাশ ধরাটাকে ব্রাউজারে বুঝাই যায় যে এটা কি হয়ে গেছে, ভিজিটেড হয়ে গেছে, এটা ভিজিটেড হয় নাই। এখন যদি যতবারে আমি এখানে ইয়া করি না কেন, রিলোড করি না কেন, আমার যেগুলো ভিজিটেড হয়ে গেছে সেগুলো ভিজিটেড দেখাবে। হ্যাঁ, ওই ব্রাউজারে। এটা ছিল কি ভিজিটেড। আরেকটা হচ্ছে যে সিলেক্টেড, মানে এটা অনেক সময় এটা আমরা ইউজ করি না,
বিশেষ করে যে অ্যাক্টিভ যখনই ক্লিক করব, এটা প্রথমে লিংকের কালার এরকম, যখনই মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি হোভার হচ্ছে, মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি হোভার হচ্ছে, হট পিঙ্ক কালার হচ্ছে। যখনই ক্লিক করব একটু করে ব্লু টাইপের কালারটা হবে, দেন হচ্ছে নতুন পেজে চলে যাবে। হ্যাঁ, ব্লু হবে, মানে কিছু সময়ের জন্য এটা মানে অনেক সময় আমরা ধরতেও পারি না বলতে, যদি আপনি ওইভাবে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে কালারটা ব্লু হচ্ছে, একটু করে ব্লু হয়েছে দেখছেন। সো ব্লু হওয়ার পরে এটা কি হয়ে গেল, ভিজিটেড হয়ে গেল। হ্যাঁ, ভিজিটেডের কালার হচ্ছে গ্রিন, সো এটা কি হয়ে গেল, গ্রিন হয়ে গেল। সো ক্লিক করলে একটু যে ব্লু কালারটা আসতেছে ওইটা অ্যাক্টিভ, এটা আমাদের তেমন ইউজ করা হয় না, কারণ এই জিনিসটার প্রয়োজন তেমন হয় না টোটালি। সো এখানে আমাদের যে সেকেন্ডের মধ্যে সারি করা হয় না, হ্যাঁ, যে এটা 1 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, সিলেক্ট করতেছেন ওইটা জাস্ট একটু বলে দাও এটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, সো আমরা ইউজ করে কি অ্যাড ডট লিঙ্কও বলতে পারে, অথবা এখানে এটাকে অ্যাড ডট লিঙ্কও বলতে পারেন, সরি কোলন লিঙ্কও লিখতে পারেন, শুধু দিয়েও লিখে দিতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো আমরা করি যে হোভার এবং ভিজিটেড, এই দুইটা কাজ করি। সো আপনি চাইলে আপনি যখন এভাবে মাউস পয়েন্টার নিয়ে গেলে কোনো চেঞ্জ আনতে যাচ্ছেন তখন হোভার করবেন, আর ক্লিক করলে আপনার যদি লিঙ্কটা ভিজিট হয়ে যায়, অন্য আরেকটা কালারে রাখতে চাচ্ছেন তখন আপনি ভিজিটেড ইউজ করবেন। হ্যাঁ, ট্যাক্স ডেকোরেশন নিয়ে এখানে কথাবার্তা হয়ে গেছে। এই যে দেখেন ট্যাক্স ডেকোরেশন নান, আমি যে কথাবার্তা বলেছি ট্যাক্স ডেকোরেশন আন্ডারলাইন। হ্যাঁ, তারপর বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারবো, লিঙ্কের বাটন আমি যেগুলো দেখাই দিলাম সবগুলা এখানে কি চলে আসছে। হ্যাঁ, এখানে চলে আসছে। এখান থেকে চাইলে আপনি বিভিন্ন ধরনের কার্সর ইউজ করতে পারবেন। আমরা কার্সর যদি আপনার ধরো কোনো কারণে এমনিতে লিংকের ক্ষেত্রে কার্সরটা চলে আসে, কার্সর বলতে এখানে যে হ্যান্ড আইকন এগুলো চলে আসে যখন লিংক বসায়। এর বাইরেও যদি আপনি ইউজ করতে চান কোনো একটা জায়গায় ধরেন, দেখেন এখানে প্রত্যেকটাতে নিয়ে যাওয়ার সাথে সাথে কার্সরটা চেঞ্জ হচ্ছে, দেখছেন হোয়াইট যখন দিচ্ছে এটা কি করতেছে, রিলোড হচ্ছে। যদি কার্সর ইউজ করতেছেন কার্সর প্রপার্টিগুলো ইউজ করতে পারেন, কার্সর অটো, কার্সর ক্রস শেয়ার, এই যে ক্রস প্লাসের মতো ডিফল্ট, তারপর রিসাইজ। হ্যাঁ, হেল্পের জন্য হেল্প আইকন মুভ করলে ড্র্যাগ এন্ড ড্রপের আইকন চলে আসছে, এ ধরনের এগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো এগুলো একটু নিজ দায়িত্বে দেখে নেবেন এই ইয়াগুলো, যখন আপনার কোনো সময় যদি প্রয়োজন হয় যেন আপনার মনে থাকে যে কার্সরে এভাবে লিখলে হয়ে যাবে। সো এটা আপনি ইউজ করতে পারবেন। এবার আসি লিস্ট নিয়ে কথাবার্তা বলি আমরা। বলেন। হ্যালো বলেন স্যার, এই যে এখানে আপনি যে পেজটাতে এখন আছেন সেখানে এই যে সিএসএসটা, যে উপরে মেনুটা সিএসএসটা গ্রিন কালার হয়েছে, তারপর সিএসএস লিস্টটা, এটা কি স্যার অ্যাক্টিভ ইউজ করা হয়েছে? এখানে অ্যাক্টিভ ইউজ করা হয়েছে, যে পেজে যাচ্ছে না এই অ্যাক্টিভটা না, লিংকের মধ্যে যে অ্যাক্টিভটা আছে ওই অ্যাক্টিভটা না। এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস ইউজ ধরে নাই, ওই ক্লাসটাকে যে পেজে যায় ওই পেজটাকে অ্যাক্টিভ করে দেয় আর কি। অ্যাক্টিভ নামে একটা ক্লাস নেয়, তো ওই ক্লাসের ব্যাকগ্রাউন্ড কালার এবং কালারটা চেঞ্জ করে রাখে, যে পেজে যাচ্ছে ওই পেজে কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এরকম করে দেয়। আচ্ছা। এবার হচ্ছে লিস্ট নিয়ে কথাবার্তা বলি। আমরা যখন HTML দেখছিলাম তখন আপনাদেরকে শুধুমাত্র এই সার্কেলটা দেখাইতে পারলাম এবং 1 2 3 দিয়ে দেখাইতে পারছি, তাই না? আমি তখন বলছিলাম যে এখানে লিস্টের মধ্যে এই অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট দুইটাতেও 1 2 3 বলেন, রোমান 1 2 3 বলেন, এগুলা আমরা ইউজ করতে পারি, কিন্তু আমাদের তখন দেখানোর সুযোগ হয় নাই, কিন্তু এখন দেখানোর সুযোগ। আমি যখন বলছিলাম যে সিএসএস এ যখন যাব তখন আমরা এখানে শুধুমাত্র সার্কেল ছাড়াও বুলেট পয়েন্ট ছাড়াও আমরা সার্কেল ইউজ করতে পারবো, স্কোয়ার ইউজ করতে পারবো, আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে, অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 A B C এগুলা ইউজ করতে পারবো। হ্যাঁ, সো আমরা একটা লিস্ট নিয়ে নিই। ধরেন যে আমরা আরেকটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস লিস্ট 1। সো এখানের মধ্যে যেহেতু লিস্ট সেহেতু আনঅর্ডার লিস্টের ভিতর li
এলআই এর ভিতর ধরেন আমরা লিখতেছি যে কোর্সের নাম লিখি ওয়েব ডিজাইন লিস্ট গ্রাফিক্স ডিজাইন লিস্ট ডিজিটাল মার্কেটিং। নর্মালি আমাদের লিস্টটা কিভাবে দেখাচ্ছে ওটা দেখে নিই এভাবে। সো এখানকার বিভিন্ন ডিজাইন আমরা করব, এখানে এই লিস্টে বিভিন্ন ডিজাইন আমরা দিব। প্রথম অবস্থায় যেহেতু আমরা লিস্ট নামে একটা ক্লাস নিছি, সো লিস্ট -1 নামে একটা ক্লাস নিছি। হ্যাঁ, নেওয়ার পরে দেখেন, নেওয়ার পরে আমরা কি করতেছি, লিস্ট 1 নামে একটা কি নিলাম, লিস্ট নিলাম। এটার আমরা কি করব, আমরা যদি এই লিস্ট স্টাইল টাইপ যদি এই টাইপগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের যে সিএসএসটা লিখবো সেটা হচ্ছে ইউএল এর জন্য লিখবো, ইউএল এর ভিতরে লিস্ট স্টাইল টাইপটা লিখবো। সো আপনি যদি ইউএল এর ভিতরে যদি লেখেন যে ইউএল, লিস্টের ভিতর যে ইউএলটা আছে ওইটার লিস্ট স্টাইল টাইপ যদি আপনি কি করেন সার্কেল দেন, হ্যাঁ দেখেন এটা সার্কেলের মতো হয়ে যাবে। এটা আনঅর্ডার লিস্টের জন্য, এই যে সার্কেল হয়ে গেল। আপনি যদি এখানে এসে যদি বলেন যে না আমার লিস্টের স্কয়ার হবে, সো তাহলে কি হয়ে যাবে, এখানে স্কয়ার টাইপের হয়ে যাবে, এই যে স্কয়ার হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে এই ধরনের বুলেট পয়েন্ট থাকবে না, কিন্তু একটা নিচে একটা লিস্ট আকারে থাকবে, তখন লিস্ট স্টাইল টাইপ আপনি করে দিবেন কি নান। হ্যাঁ, এটা আমরা করি, এটা আমরা মেনু যখন তৈরি করি, এই ধরনের মেনু যখন তৈরি করি, হয়ে গেল সিএসএস এ এই ধরনের মেনু যখন তৈরি করে, এগুলো সবগুলা লিস্টের ভিতরে আছে। সো এগুলার প্রত্যেকের বুলেট পয়েন্টগুলো আমরা রিমুভ করে দিই। যেমন ধরেন এখন রিমুভ হয়ে যাবে, লিস্ট স্টাইল টাইপ নাম দিলে এই বুলেট পয়েন্টগুলো রিমুভ হয়ে গেছে, চলে গেছে। সো লিস্টের মধ্যে কি, লিস্ট স্টাইল টাইপের মধ্যে কি আছে, যদি আপনি কি করতে চান আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন যে সার্কেল, স্কয়ার, হ্যাঁ, অথবা নান। হ্যাঁ, যদি অর্ডার লিস্ট হয় তাহলে কি করবেন, যদি অর্ডার লিস্ট হয়, সো আমি যদি এখানে আরেকটা অর্ডার লিস্ট নিই, যদি অর্ডার লিস্ট নিই, অর্ডার লিস্টের ক্ষেত্রে কি হচ্ছে, ধরেন আমি লিস্ট -1 OL লিস্ট স্টাইল টাইপ যদি আমরা ইউজ করি যে অর্ডার লিস্টের ক্ষেত্রে আপার রোমান, লোয়ার আলফা, যা ইউজ করি না কেন ওইটা আমরা ইউজ করতে পারবো। ধরেন লোয়ার আলফা ইউজ করতেছি, সো আমরা যদি এখানে লিখি লোয়ার আলফা, দেখেন এখানে অ্যালফাবেটিক চলে আসবে লোয়ার কেসে, এই যে ABC। আমরা যদি আপার আলফা দিই, তো এখানে হচ্ছে যে ABC চলে আসবে। যদি রোমান দিই, আপার রোমান দিই, এই যে 1 2 3 আপার রোমান লেটারে চলে আসছে। সো আপনি অথবা লোয়ার রোমান ইউজ করলে লোয়ার রোমানে চলে আসবে, যেটা ইউজ করবেন ওইটাতে চলে আসবে। এবং আপনি চাইলে এই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে লিস্ট স্টাইল টাইপ নান করে দিতে পারবেন। এখন আপনার ইচ্ছা হচ্ছে ভাই আমি এখানে যে আইকনগুলো আছে সার্কেল, তারপর হচ্ছে যে এখানে কি এটা স্কয়ার অথবা বুলেট পয়েন্ট যেগুলো আছে ওগুলো ইউজ করব না, আমি নিজের পছন্দ মতো কি দিব, আমি নিজের পছন্দ মতো আইকন দিব। তখন আপনারা ফ্ল্যাট আইকনে চলে যাবেন, icon.com, এটাতে নিজের পছন্দ মতো আইকন দেওয়ার জন্য। ধরেন যে আপনি নিজের পছন্দ মতো আইকন দিবেন, আমি ধরেন যে রাইট সাইন এখানে কি করতেছি, লিখতেছি এটা, এগুলো ইমেজ হিসেবে। সো রাইট ফ্লাইট আইকন, এটাতে চলে যাবেন। যাওয়ার পর এখানে অনেকগুলো আইকনের ইমেজ থাকবে, ওইখান থেকে আপনারা যে কোনো ইমেজ আপনারা ইউজ করতে পারবেন। ধরেন আপনার পছন্দের ইমেজ, বা আপনি এখানে যেগুলো আছে, এখানে ডিফল্ট যেগুলো আছে ওগুলো ইউজ করতে চাচ্ছেন না, আপনার পছন্দ মতো আপনি কি ইমেজ ইউজ করতে চাচ্ছেন, আপনার পছন্দ মতো আপনি ইমেজ ইউজ করতে চাচ্ছেন। ধরেন আমি এটা ইউজ করতে যাচ্ছি, কথার কথা এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটা ডাউনলোড করব।
এটা ডাউনলোড করব, অথবা আপনি হ্যাঁ এটা ডাউনলোড করব, এটা পিএনজিতে ডাউনলোড করবেন। 512 পিক্সেল তো এটা এত বড় ইউজ নেওয়ার দরকার নেই, 16 পিক্সেলে নেন। ডাউনলোড হচ্ছে। অনেক সময় নেট প্রবলেমের কারণে হয় না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, ডাউনলোড হবে। ডাউনলোডিং দিয়ে হচ্ছে এখনো। আচ্ছা, এটা থেকেও ডাউনলোড করতে পারবেন, হয়ে যায় অনেক সময় নেট প্রবলেমের কারণে ডিস্টার্ব করে, বা নাকি ওদের ওয়েবসাইটটাতে একটু প্রবলেম দেখা যাচ্ছে, বুঝতে পারতেছি না। তো আমি এখান থেকেও নিতে পারেন ফ্লাইট আইকনগুলা, অথবা আপনি রাইট সাইন আইকন পিএনজি এভাবে দিতে পারেন। এই যে এখান থেকেও আপনি ইউজ করতে পারেন, এখান থেকে ইমেজ ইউজ করতে পারেন, ট্রান্সপারেন্ট ইমেজ ইউজ করতে হবে। এই যে এটা যদি নিই, এটা ইউজ করতে পারেন। সো কিন্তু ফ্লাইট আইকন থেকে ইউজ করা বেটার, ওখানে ভালো মানের পিকচার থাকে। আমি এটাকে সেভ করব, সেভ এস। করার পর একটু রিসাইজও করতে হবে। ইমেজ নামে একটা ফোল্ডার নেই, ওই ফোল্ডারের ভিতর রাইট। এখন এটাকে একটু রিসার্চ করতে হবে, এমনিতে বসায় দিলে কিরকম দেখাবে ওইটা আপনাদেরকে দেখাচ্ছে, তারপর রিসার্চ করব। সো যদি আমরা ইমেজ ইউজ করতে চাই, আমাদের লিস্টের মধ্যে যদি বুলেট পয়েন্টের পরিবর্তে আমরা যদি ইমেজ ইউজ করতে চাই, তাহলে লিখতে হবে লিস্ট স্টাইল ইমেজ। সো আমরা উপরেরটাতে লিখি, ধরেন লিস্ট স্টাইল ইমেজ, ঠিক সেম ভাবে ইউআরএল কোলন, তারপর আমাদের আছে ডট ডট, যেহেতু স্টাইলের ভিতর লিখতেছি, ইমেজ নামে একটা ফোল্ডারের ভিতর রাইট ডট পিএনজি। আপনাদের এখন হচ্ছে যে কি করতে চাচ্ছিলাম, যে এখানে আমরা ইমেজ নিয়ে আসতে চাচ্ছিলাম, তাই না? সো আমরা ইমেজটা লিখলাম, আমরা একটু করে রিলোড করে দেখি আসলে কিরকম হচ্ছে। এই যে দেখেন ইমেজটা কিন্তু আসছে, হ্যাঁ ইমেজটা অনেক বিশাল, সেজন্য লেফটের দিকে চলে গেছে, ইমেজটা কিন্তু আসছে। কিন্তু এত বিশাল ইমেজ হইলে তো আমাদের হবে না, এই ইমেজটাকে আমাদের কি করতে হবে, ছোট করতে হবে, তাই না? এই ইমেজটাকে আমাদের ছোট করতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখি, এখানে হাইট আর উইথ ইউজ করে আমরা ইমেজটাকে রিসাইজ করতে পারি কিনা একটু করে চেক করে দেখি। হাইট ধরেন যে 10 পিক্সেল, উইথ 10 পিক্সেল, দেখি এরকম করে করা যায় কিনা, নাহলে অন্য একটা প্যাটার্নে করব। না, এইভাবে ইমেজটা কি হচ্ছে না, রিসাইজ হচ্ছে না, তাহলে এই প্যাটার্ন বাদ। তাহলে আমাদের একটু ফটোশপের কাজ করতে হবে, এই ইমেজটা নিয়ে একটু ফটোশপের কাজ করতে হবে। সো আমি নিজেও ভালোভাবে ফটোশপের কাজ জানি না, সো সেক্ষেত্রে আমরা শর্টকাটে কিভাবে করব। রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে সবার পিসিতে এই এডিট অপশনটা থাকবে। এই এডিট অপশন থাকবে, এডিট অপশনে যাবেন, যাওয়ার পর পেন নামে এই ব্যাপারটা পাবেন। সো এখান থেকে এই অপশনগুলো আমাদের দরকার নাই, আগে ডিলিট, এগুলো কেটে দিই, এই যে স্পেসগুলো আমাদের দরকার নেই। সো এটাকে রোটেট করতে পারবেন। সো রোটেট করে করে আপনি এটাকে একটু রিসার্চ করে নেবেন প্রথম অবস্থায়।
আবার রোটেট করতেছি। এটাতে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সমস্যা হচ্ছে এটা। আচ্ছা, এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে ওইরকম কোনো ইমেজ আপনারা নেবেন না, যেহেতু নিয়ে ফেলছি। সো এটার পর আপনি এটা রিসার্চ করবেন। রিসার্চ বলতে এখান থেকে যাবেন, এখানে হচ্ছে পিক্সেল ইউজ করবেন, আর এখানে মেনটেন অ্যাসপেক্ট রেশিও এটা অফ করে দিবেন, নাইলে এদিকে দেওয়ার সাথে সাথে ওইটার এগেনস্টে হরিজন্টালি কোনো ভ্যালু দিলে ওটা ভার্টিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো এখানে আমরা বলে দিচ্ছি যে 10 পিক্সেল, এখানেও কি 10 পিক্সেল। তাহলে দেখেন এটা কত ছোট হয়ে গেছে, তাই না? আর একটু বড় করা যায়, ধরেন যে 20 পিক্সেল করে অথবা 15 পিক্সেল করে দিই, একটু বড় সড়ো দেখা। 15 পিক্সেল। এটা আবার সেভ করে ফেলবেন, অটোমেটিক সেভ করে ফেলবেন। এটা সেভ করলে কি হবে, আপনি যেখান থেকে ওপেন করছেন ওইখানেই ছোট হয়ে গেছে, সেভ এস করতে হবে না, ডিরেক্টলি সেভ করে দেবেন। আর যদি রাখতে চান যে আগের ফাইলটা রাখতে চান, তখন সেভ এস করে নতুন নামে রাখতে পারবেন। সো এখন যদি আমরা একটু রিলোড করে দেখছেন আমার এই ইমেজগুলোকে যখন ছোট করে ফেলছে, এখন বুলেট পয়েন্টগুলো এইভাবে চলে আসছে। সো ইমেজটাকে আমরা, কারণ হচ্ছে যে যেহেতু আমরা এভাবে এই হাইট উইডথ দিয়ে এটাকে কি করতে পারতেছি না, রিসার্চ করতে পারতেছি না, তখন আমরা ফটোশপের মাধ্যমে বা যে কোনো ফটোশপ রিলেটেড যে কোনো সফটওয়্যার ইউজ করে আমরা এটাকে রিসার্চ করে নিলাম। করে নেওয়ার পর আমাদের এখানে যদি আমরা দেখি, আমাদের ওয়েবসাইটের মধ্যে, ওয়েব পেজের মধ্যে যদি দেখি, আমাদের ঠিক যেভাবে চাচ্ছিলাম আমরা ওইভাবে চলে আসছে। সো আমাদের মূল কাজ ছিল যে আমরা এখানকার যে ডিফল্ট যে আনঅর্ডার লিস্টের বা অর্ডার লিস্টের মধ্যে ডিফল্ট যে ফরম্যাটগুলো ছিল, বুলেট পয়েন্ট, সার্কেল, স্কোয়ার, ওগুলার বাদে আমরা নিজের পছন্দ মতো ইমেজ বা নিজের পছন্দ মতো আইকন ইউজ যেন করতে পারি, সেজন্য এই কাজটা আমরা করছি, যে লিস্ট স্টাইল টাইপ ইমেজ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো এগুলা ছিল এখানকার মেন পয়েন্ট। এই দুইটা জিনিস জানলে হয়ে যাচ্ছে, আর গোলা ইনসাইড আউটসাইড এগুলো এতটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, বা প্রয়োজন হয় না আমাদের ইনসাইড বা আউটসাইড, এটা এতটা প্রয়োজন হয় না। এবং আপনারা একটু দেখে নেবেন পজিশনগুলা, এই পজিশনগুলো একটু দেখে নেবেন, জাস্ট একবার ট্রাই করবেন। বাট আমাদের খুবই কম লাগে, একদম আপনার 1000 একবার লাগলেও অনেক কিছু। সো তারপরে প্রথম অবস্থায় আপনারা এগুলো একবার প্র্যাকটিস করে ফেলবেন, কারণ একবার প্র্যাকটিস করে ফেললে আপনার মনে থাকবে যে আসলে এই ধরনের একটা কাজ আমি এক সময় করছিলাম। সো পরবর্তীতে আপনি সার্চ করে খুঁজে বের করে ফেলতে পারবেন। হ্যাঁ, এবার যদি আমরা ট্যাবল নিয়ে কথাবার্তা বলি, আমাদের এই যে ট্যাবল আছে, আমরা আগে যে ট্যাবলগুলো দেখছি ওগুলো হচ্ছে যে একদম বেসিক বা সিম্পল একটা ডিজাইন, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ট্যাবলে বিভিন্ন টাইপের ডিজাইন করতে বা আমাদের সুন্দর সুন্দর ট্যাবল তৈরি করতে আমাদের ওয়েব পেজের মধ্যে। আমরা আগে এইভাবে দেখছিলাম। সো সুন্দর সুন্দর কি ট্যাবল তৈরি করতে তখন আমরা আসলে কি করব, হ্যাঁ, কি করব বা কি সিএসএস প্রপার্টি লিখবো। সো আমি একটা ডিপ নিচ্ছি, ওই ডিপের মধ্যে আমরা একটা ট্যাবল নিব, ডিপ ক্লাস, ধরেন যে ট্যাবল ড্যাশ ডিজাইন। ট্যাবল লিখলে হবে না, কারণ ট্যাবল নামে অলরেডি একটা কি থাকবে, ক্লাস থাকবে। ট্যাবলের ভিতরে কি থাকে, টি, যেহেতু এখানে প্রথম অবস্থায় আপনাদেরকে দেখাই নাই, প্রথম অবস্থায় আপনাকে টিআর এর ভিতরে টিএইচ এবং টিডি দিয়ে ট্যাবল হেডিং এবং ট্যাবল রো ইউজ করে ফেলছেন, ট্যাবল হেডিং। সো ট্যাবল ডাটা ভ্যালু টিডি ইউজ করছি, ট্যাবল ডাটা এখানে একটু ভিন্ন ইউজ করব, কারণ আমরা যখন আস্তে আস্তে বেশি শিখতেছি তখন আরও একটু ফরম্যাটেড ওয়েতে যাব। সো এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ট্যাবল হেড। ট্যাবল হেডের ভিতরে ট্যাবল হেড থাকবে, ট্যাবল বোর্ড। এই ট্যাবল হেডের ভিতরে হচ্ছে হেডিং রিলেটেড রো কলাম থাকবে। সো টিআর এর ভিতরে কি থাকবে, টিএইচ,
টিএইচ এর ভিতরে ধরেন যে নেম, তারপর হচ্ছে যে টিএইচ এর মধ্যে আমাদের থাকবে যে মোবাইল নাম্বার, টিএইচ এর মধ্যে আমাদের থাকবে ইমেল, এই ধরনের। সেম। এবার হচ্ছে যে টি বডির ভিতরে কি থাকবে? টি বডির ভিতরে টিআর একটা রো এর ভিতরে আমাদের টিআর একটা রো এর ভিতরে আমাদের থাকবে যে টিডি, ধরেন যে নাম, আমার নাম দিচ্ছি, দেন হচ্ছে টিডি, হচ্ছে মোবাইল নাম্বার, টিডি, ইমেল। সেম ভাবে আবার একটা টিআর একটা রো নিচ্ছে, রো এর ভিতর সেম ব্যাপার স্যাপারগুলো আমি এগুলোকে কপি করে দিয়ে দিচ্ছি, সেম যেহেতু এখানে রিয়াদের জায়গায় ওকে। এবার আমরা একটু চেক করে নিই কিরকম আসতেছে। এই যে টেবল, কোনো বর্ডার টর্ডার নেই। কারণ আগে আমরা টেবলের বর্ডার ইউজ করার জন্য এই টেবলের মধ্যে আমরা বর্ডার লিখতাম, বর্ডার প্রপার্টি, বর্ডার অ্যাট্রিবিউট লিখতাম, দেন কাজ করতো, তাই না? এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো যে টেবলের আগে লিখতাম যে টেবলের বর্ডারে, এখন টেবল ট্যাগ নিব, টেবল ট্যাগ, তারপর টিএইচ এবং টিডি, এগুলোর প্রত্যেকের জন্য আমরা বর্ডার ডিক্লেয়ার করে দেব। সো এটাকে আমরা ক্লাসের ভিতরে লিখেও করতে পারি, অথবা ক্লাসের বাইরেও ডিরেক্টলি করতে পারি। সরি, ডিপ ক্লাস নিয়েছি ওইটাকেও কাজে লাগাতে পারি, অথবা বাইরেও করতে পারি। যদি ডিপ ক্লাস নিয়েছি ওইটাকে যদি কাজে লাগাই, তাহলে টেবল ডিজাইন আগে দিতে হবে। ডিজাইনের ভিতর যে টেবলটা আছে ওই টেবলের যে টিএইচ এবং টিডি। আচ্ছা, আমি একটা একটা করে দেখাই। টেবলের যখন আমরা বর্ডার ইউজ করব, তাহলে কি লিখবো? বর্ডার, শুধু টেবল ট্যাগের জন্য বর্ডার ইউজ করলে 1 পিক্সেল সলিড, ধরেন ব্ল্যাক। তাহলে কিরকম আসতেছে ওইটা আমরা একটু চেক করে নিই, 1 বাই 1 চেক করি। চারিদিকে টেবলের কি আসছে? বর্ডার আসছে। আমরা যদি টিএইচ এড করি এটার সাথে, মানে টিএইচ যেগুলো আছে, এই যে টিএইচ, এগুলাতে বর্ডার হবে। সো এগুলাতে যদি বর্ডার করতে চাই তাহলে কি, এই যে টিএইচ গুলাতে বর্ডার আসছে, আমরা টিডিতে বর্ডার ইউজ করব। তাহলে কি টিডি, এই যে টিডিতে বর্ডার চলে আসছে, ঠিক এইভাবে। সো আমরা যদি বর্ডার ইউজ করতে চাই প্রথম অবস্থায়, তাহলে কি লিখতে হবে? যেহেতু আমরা এই ক্লাসটার ভিতরে টেবলটা ডিক্লেয়ার করতেছি, সেজন্য এই ক্লাসটা যদি না লিখি তাহলেও চলবে, কাজ হবে। কিন্তু যতগুলা টেবল থাকবে এই ওয়েবসাইটের ভিতরে সবগুলাতে সেম ডিজাইন কাজ করবে। সো টেবল ডিজাইনের ভিতরে টেবল টিএইচ টিডির মধ্যে আমরা যে বর্ডার দিব, সে বর্ডারটা কি করবে? কাজ করবে। টেবল বর্ডার যেটা ইউজ করব সেটা কাজ করবে। আমরা যে টেবলটাকে ফুল উইথ জুড়ে রাখতে, তখন আমরা কি করতে পারি? উইথ ইউজ করতে পারি। উইথ ধরেন আপনি 100% করে দিলেন, টেবলটা কি ফুল উইথ জুড়ে চলে আসবে। এই যে দেখেন এখন টেবলটা কি ফুল উইথ জুড়ে চলে আসবে, এই যে ফুল উইথ জুড়ে শো করতেছে টেবলটা। এখন আপনি যদি ফুল উইথ জুড়ে যদি করতে চাই, তাহলে আমরা একটু ভিন্নভাবে করতে হবে। ডট টেবল ড্যাশ ডিজাইন, সরি সাইজিএন টেবলটাকে ফুল উইথ করতে যাচ্ছি, সেজন্য এভাবে লিখতে হবে উইথ 100%। টেবলের টিএইচ আর টিডি না, টিএইচ আর টিডির ভিতরে লিখলে তো এই চেঞ্জ দেখাচ্ছে, সবগুলা ইকুয়াল দেখাচ্ছে না। ইকুয়াল বলতে যে ডিপের যতটুকু সাইজ দরকার অতটুকু নিচ্ছে না, এর বেশি কম নিয়ে নিচ্ছে। সেজন্য আমরা যখন 100% করব, ওই ট্যাবলের জন্য, ট্যাবল ট্যাগটার জন্য 100% করে দিব। এখানে তো ট্যাবলের পরে টিএইচও আছে, টিডিও আছে, তো ট্যাবল এর জন্য প্রথম টিএইচ এর জন্য 100% নিয়ে নিছে, যার কারণে প্রথম ডিজাইনটা একটু চেঞ্জ আসছে। সো আমাদের লিখে দিতে হবে ট্যাবল ট্যাগের ভিতরে 100%। এরপরে চাচ্ছি যে আমরা বর্ডার, ডাবল বর্ডারগুলো রিমুভ করব। সো আমরা আগে কি করছি? কোলাপসিং করছি না? আগে কি করলাম? কোলাপস করছি না? সো আমরা বর্ডার কোলাপস করব। ট্যাবলের মধ্যে
বর্ডার কোলাপস টু কোলাপস। দেখি কি চেঞ্জ হচ্ছে। আমরা বর্ডার কোলাপস করে দিলাম। সবগুলা বর্ডার কি যেগুলা হচ্ছে যে আমাদের টিএইচ এবং টিডির মধ্যে বর্ডার ছিল ওগুলো রিমুভ হয়ে গেছে, ঠিক এভাবে হয়ে গেছে কোলাপস প্রপার্টি ইউজ করে। এখন আমরা চাইলে এগুলা তো আমাদের দরকার নেই। এটা ছিল যে ট্যাবল রিলেটেড, বর্ডার রিলেটেড কাজ। আমরা ট্যাবলের সাইজ যদি বাড়াইতে কমাইতে চাই, ধরেন উইথ এবং হাইট, উইথটা 100% দিয়ে দিছি। আমরা যদি হাইট বাড়াইতে চাই ট্যাবলের হাইট যদি আমরা কি করতে চাই, বাড়াইতে চাই, তখন আমরা কি করতে পারি, যদি আপনি কোনটার হাইট বাড়াবেন, আপনি কি ট্যাবল হেডিং এর হাইট বাড়াবেন, নাকি ট্যাবল এই টিএইচ এর হাইট বাড়াবেন, নাকি টিডির হাইট বাড়াবেন, নাকি সবগুলো সম্পূর্ণর হাইট বাড়াবেন? আচ্ছা, সম্পূর্ণ যদি হাইট বাড়াই দেখতে কেমন দেখায় আমরা একটু করে দেখি। সম্পূর্ণ হচ্ছে ধরেন যে 300 পিক্সেল হাইট, ট্যাবলের হাইট। সবগুলা কি হয়ে গেল, সব ট্যাবল টিডি কি হয়ে গেল, টিডির জন্য কাজ করতেছে, ট্যাবল ডাটার জন্য। আপনি চাইলে স্পেসিফিক ভাবে কি করতে পারে, হাইট দিতে পারে, স্পেসিফিক ভাবে হাইট বলে দিতে পারে। সেজন্য ধরেন স্পেসিফিক ভাবে যদি আপনি হাইট বলতে যান, আমি এখানে দেখাতে পারতেছি না, আমি এখান থেকে দেখাচ্ছি। স্পেসিফিক ভাবে যদি হাইট বলতে যান, আমি এখান থেকে বোঝা যাচ্ছি টিডি, এটা কি টিএইচ কে ধরে, ট্যাবল টিএইচ কে ধরে আমরা কি হাইট বাড়াই দিতে পারতেছি। 70 পিক্সেল বলছে, হাইট বেড়ে গেছে। আপনি টিডি কে এখানে যদি আমরা চাই ট্যাবল টিএইচ কে হাইট বাড়াচ্ছে, এখানে আমরা চাইলে টিডির হাইট বাড়াই দিতে পারবো। টিডি লিখে আমরা যদি এখানে বলি যে হাইট হবে যে এই চেস্ট হাইট হচ্ছে যে 50 পিক্সেল, হ্যাঁ দেখেন 50 পিক্সেল। আমরা এই ট্যাবলের হাইট বাড়াইতে পারি, উইথও আমরা দিতে পারি, উইথ অলরেডি ট্যাবলের মধ্যে দিয়ে দিছি। সো আমরা ধরেন এখানে স্পেসিফিক ভাবে ট্যাবলের টিএইচ বাড়াইতে পারি, হাইট ধরেন যে 100 পিক্সেল। এখানে আরো অনেক কিছু করতে পারি, ট্যাবলের টিএইচ তো বাড়াইতে পারি সরি, ডিজাইন টিএইচ, এই যে কত পিক্সেল দিলাম, এত বড় হইল কেন? আচ্ছা 100 পিক্সেল দিছি, ধরেন 50 পিক্সেল দিলাম। কেন আর অনেক কিছু চেঞ্জ করতে পারি। কি কি চেঞ্জ করতে পারি? এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, ফন্ট কালার চেঞ্জ করতে পারি, ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারি। টিএইচ এর মধ্যে যা ইচ্ছা লিখেন চেঞ্জ হয়ে যাবে। আমরা হেডিংটাকে ধরতেছি, ওইটাকে ধরে যদি আপনি যতই সিএসএস প্রপার্টি লেখেন সবগুলা কাজ করবে। ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড করে দিলাম, ফন্ট কালার কালার করে দিলাম ধরেন যে হোয়াইট। দেখেন এই যে আমরা চাইলে ফন্ট সাইজটা বাড়াই দিতে পারি, ফন্ট সাইজ এরকম আমরা যে ধরনের সিএসএস শিখে আসছি সবগুলো আমরা এখানে কি করতে পারি, ইউজ করতে পারি, যেগুলো এটার সাথে যাই টেক্সট রিলেটেড যাই। হাইট ওয়েট করতে পারি, যে হাইট ওয়েট নিয়ে কথাবার্তা। ট্যাবল অ্যালাইনমেন্ট, ট্যাবলকে আমরা সেন্টার করতে পারি হরিজন্টালি, টেক্সটের যে ট্যাবলগুলো আছে, এই যে দেখেন আমরা যদি এখানে দেখি আমাদের ডিজাইনটাতে এগুলো সবগুলা লেফটে আছে না, আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই সবগুলা কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই সবগুলা কি সেন্টার হয়ে যাবে। যদি আমরা এখানেও লিখে দিই যে টেক্সট অ্যালাইন, যদি উপরেও লিখে দিই, টোটাল ট্যাবলও লিখে দিই, কাজ করবে টেক্সট অ্যালাইন সেন্টার। এই যে ট্যাবলে যদি লিখে দিই, এটাকে নিচে নিয়ে আসি, টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে দেখেন সেন্টার হয়ে গেল। আপনি রাইটে করলে টেক্সট অ্যালাইন রাইট ইউজ করবেন, রাইট হয়ে যাবে। আপনি লেফটে দেন, লেফটে তো ডিফল্টে থাকে, ওইটা দিতে হবে না। আবার আপনি চাইলে টোটাল ট্যাবল এভাবে না লিখে আপনি শুধু টিডি ট্যাবল ডাটার জন্য যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দেন তাও কাজ করবে। ফর এক্সাম্পল এরকম ডট ট্যাবল ড্যাশ ডিজাইন টিডি, এখানে বলে দিচ্ছেন যে টেক্সট অ্যালাইন সেন্টার। দেখছেন সেন্টারে কাজ করতেছে। সো এটাও সেন্টারে কাজ করবে।
ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলতে আপনার প্রত্যেকটা টিডির উইথ ধরেন, টিডির উইথ হাইট ইউজ করে, টিডির হাইট ধরেন 70 পিক্সেল। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়? ভার্টিক্যাল 70 পিক্সেল দিলেন, দেওয়ার পর দেখেন এটা হচ্ছে মিডলে আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল আছে। এখন আপনি চাইলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি করতে পারবেন? টপ করে দিতে পারবেন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আপনি বটম করে দিতে পারবেন। হ্যাঁ, সো তার জন্য আপনাকে যে সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। আপনি যদি বলেন যে বটম হবে, সো দেখেন এখন এটা কিন্তু ডিফল্ট অবস্থায় সেন্টারে থাকে, এগুলো আমাদের করতে হয় না, তারপরে আমি দেখাচ্ছি কোনো সময় যদি আপনার দরকার হয়। এটা আমি বটম করে দিছি, এই যে দেখেন বটমে লেখাগুলো দেখাচ্ছে। আপনি ডিফল্ট অবস্থায় মিডলে থাকে, আপনি বটমও করতে পারবেন, টপও করতে পারবেন। আমি টপ করে দিচ্ছি, সো এটা টপে শো করবে, এই যে টপ। তারপর টেবল স্টাইল, টেবলে বিভিন্ন ধরনের স্টাইল আছে, নর্মাল এই ধরনের টেবল প্যাডিং। আচ্ছা, টেবল আবার আপনি হাইট উইথ ছাড়াও আপনি কি করতে পারবেন? প্যাডিং ইউজ করতে পারবেন। টেবলে কি ইউজ করতে পারবেন? হাইট উইথ ছাড়াও কি, এখানে হাইট ইউজ করছি না, এখানে হাইট ইউজ না করে আপনি টেবলে কি করতে পারেন? প্যাডিং ইউজ করতে পারেন। আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন টেবল প্যাডিং, টিএচও আপনি আলাদাভাবে প্যাডিং ইউজ করতে পারেন। যদি আমি টিএচে কোনো প্যাডিং ইউজ না করি, এভাবে দেখাচ্ছে। আপনি আবার চাইলে সবগুলোর জন্য আলাদাভাবেও দেখাতে পারেন, অথবা টিএসটিডির জন্য আপনি কি প্যাডিং ইউজ করতে পারেন একসাথে। সো এখানে প্যাডিং যত দিবেন, যত পিক্সেল, প্যাডিং 15 পিক্সেল দেওয়ার অর্থ হচ্ছে চারিদিক থেকে 15 পিক্সেল করে স্পেস নেবে। সো আপনি ইউজ করতে পারবেন প্যাডিং। হরিজন্টাল ডিভাইডার, এই ধরনের ডিভাইডার যদি আপনি দেখতে চান, আমাদেরটা দেখতে কেমন? আমাদেরটা দেখতে চারিদিকে হচ্ছে কি, চারিদিকে বর্ডার। আপনি যদি দেখতে চান স্পেসিফিক ভাবে শুধু হচ্ছে বটমে বর্ডার, সো বর্ডার বটম ইউজ করে দেন, তো কাজ শেষ। এটার বর্ডারগুলো কি বটমে শো করবে, শুধু বটমে, এই যে বটমে বর্ডারগুলো আসতেছে। সো হরিজন্টালি বর্ডার যেটাকে বলা যায়। এইভাবে যদি আপনি ডিভাইডার দেখতে চাচ্ছেন, মানে বর্ডার দেখতে চাচ্ছেন, তাহলে আপনি বর্ডার বটম ইউজ করে দিবেন। হোভারেবল বর্ডার হচ্ছে মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি হোভার হচ্ছে, মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি হোভার হচ্ছে। তাইলে কি হচ্ছে? হোভারেবল বর্ডার মানে প্রত্যেকটা রো এর জন্য, প্রত্যেকটা রোতে যখন আমরা এগুলো তো রো, আর লম্বালম্বি এগুলো হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং সেভিংস হচ্ছে কলাম, আর এগুলো প্রত্যেকটা হচ্ছে যেখানে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে রো। সো তাইলে যদি আমি হোভারেবল হই, মাউস পয়েন্টার নিয়ে গেলে যে রোতে নিয়ে যাচ্ছে ওই রো এর কালার চেঞ্জ হবে। তাইলে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, আমরা যতগুলা আমাদের এখানে কি আছে টিআর, প্রত্যেকটা টিআরে যখন আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি চেঞ্জ হচ্ছে। তাইলে আমরা এভাবে লিখতে পারি না, ধরেন টেবল ড্যাশ ডিজাইন টিআর হোভার, টেবল হোভার, মানে যতগুলো রো আছে রো এর মধ্যে হোভার হবে। সো রো এর হোভার যদি আপনি যদি দেন যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আমি যা আসতেছে কালার ওইটাই লিখতেছি, আপনারা তো ওরকম লিখবেন না, একটু সুন্দর টাইপের কালার দিবেন। এটা ইউজ করি রেড। দেখেন যখন মাউস পয়েন্টার নিয়ে যাব চেঞ্জ হচ্ছে, দেখছেন? মাউস পয়েন্টার যখন নিয়ে যাচ্ছি এটা রো এর হোভার করতেছি। হ্যাঁ, রো এর হোভার, যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে? হোভার হচ্ছে এই ধরনের। সো সেজন্য আপনাকে লিখতে হবে টিআর হোভার। আবার হচ্ছে যে স্ট্রিপ টেবল বলতে বোঝাচ্ছে যে আপনার ইভেন নাম্বার অথবা অড নাম্বারগুলা, ইভেন অথবা অড রো, মানে 135 অথবা 246, ইভেন অথবা অড গুলা কি হবে? চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। আমি এখান থেকে দেখাচ্ছি, কারণ এখানে আমি অনেকগুলা কাজ করে ফেলছি, এটা এখান থেকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে লিখতেছে যে কি ফার্স্ট নেম, এর পরের রোটার কালার চেঞ্জ হয়, এটাকে বলা হয় স্ট্রিপ টেবল। হ্যাঁ, স্ট্রিপ টেবল। সো এই ধরনের টেবল যদি আপনি তৈরি করতে চান, একটা সিএসএস খুব বেশি, সিএসএস প্রপার্টি খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রো এর nতম চাইল্ড, হ্যাঁ,
প্রত্যেকটা রোয়ের অ্যান্ড চাইল্ড যদি ইভেন হয়, ইভেন যদি লিখেন তাহলে এটার প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড কালার ইভেন 2 4 এভাবে চেঞ্জ হবে। আপনি যদি অড লিখে দেন তাহলে 1 থেকে কি হবে 1 3 5, হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে সোডো এলিমেন্ট অথবা সোডো এলিমেন্ট বলা হয়। আপনি এখানে লিখে দিচ্ছেন যে nতম চাইল্ড, হ্যাঁ টিআর এর nতম চাইল্ডগুলোর কালার কি করে দাও তোমার। nতম চাইল্ড বোঝাচ্ছে এখানে অড নাম্বার যেগুলো দিচ্ছেন ওইগুলার কত হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, বা অড হইলে 1 3 5, ইভেন হইলে হচ্ছে যে 2 4 6, এই ধরনের কালার চেঞ্জ হবে। আপনি আবার এরকমও করে দিতে পারেন টিআর nতম চাইল্ডের কালার যদি ইভেন হয়, আমি আরো প্রপার্টি লিখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দেখি কি হয়। দেখছেন দুইটার কালার চেঞ্জ করে দিছি। যেগুলো অড নাম্বার থাকবে সেগুলোর কালার এক ধরনের হবে, যেগুলো ইভেন নাম্বার থাকবে সেগুলোর কালার এক ধরনের, কিন্তু nতম চাইল্ড এটা লিখতে হবে আপনাকে। সো এভাবে আপনি স্ট্রিপ কালার তৈরি করতে পারেন, হ্যাঁ এই ধরনেরও তৈরি করতে পারেন। টিএইচ এর কালার চেঞ্জ করে দিচ্ছেন, আমি এখানে দেখাই দিচ্ছি অলরেডি। এটা এই যে এখানকার কালার ব্যাকগ্রাউন্ড কালার টিএইচ এ লিখে, এই যে যেহেতু টেবল হেড, সো টিএইচ এ লিখে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। এই জিনিসটা আমি দেখাই দিচ্ছি আপনাকে টিএইচ এ। এগুলো হচ্ছে যে আপনার টেবল নিয়ে কথাবার্তা। আরেকটা কি টেবল রেসপন্সিভ। আপনি যদি আপনার টেবলটাকে রেসপন্সিভ করতে চান তাহলে কি ইউজ করবেন। আপনার টেবলটাকে যদি রেসপন্সিভ ইউজ করতে চান, ধরেন আপনার এই যে টেবল, হ্যাঁ টেবলটার ডাটা এত বেশি যে আপনার এটা হচ্ছে যে দেখেন যদি টেবলটা যদি রেসপন্সিভ না হইতো টোটাল ওয়েবসাইটে স্ক্রল বার চলে আসতো, এখন দেখেন এই পুরো ডিপটার ভিতরে স্ক্রল বার, ডিপের বাইরে কিন্তু স্ক্রল বার নাই, শুধু ডিপের ভেতরে স্ক্রল বার, ডিপের বাইরে স্ক্রল বার নাই। সেটা বুঝতে হইলে আমরা যদি এটাকে একটু করে চেক করি, ইন্সপেক্ট করি, আচ্ছা এটা তো উইথ 100% দিয়ে রাখছি। আর একটা এই টেবলটা পুরোটাই কপি করতেছি, অনেকগুলো ডাটা, এই ডাটাগুলো আসলে লিখে শেষ করতে হবে না। একটা ক্লাস ডিক্লেয়ার করি টেবল 2, এখানে কমেন্টও করি টেবল 2 css ডট টেবল 2, কারণ হচ্ছে যে নাইলে এই টেবলটা গ্লোবালি ইউজ হয়ে যাবে, সবার জন্য কাজ করবে। টেবল 2 দেখি এখন ডিজাইনটা কিরকম আসে।
এই যে ফুল উজ্জ্বল আসছে। এখন যদি এটাকে আমরা ইনস্পেক্ট করি, দেখেন উইথ 100% দিচ্ছি না, পিক্সেল ইউজ করি, পার্সেন্ট ইউজ না করে 1200। যখন ইনস্পেক্ট করতেছি দেখেন মোটো G4 কাজ করতেছে। প্যাডিং টপ আর বটম 10 পিক্সেল, লেফট রাইট হচ্ছে যে 30 পিক্সেল করে। এই যে দেখেন 100 পিক্সেল যখন বলছি এই ব্যাপারটা বোঝানোর জন্য, অনেক সময় দেখা যায় যে ট্যাবল রেসপন্সিভ করার ক্ষেত্রে ট্যাবলের এত বেশি ডাটা থাকে যে এইভাবে স্ক্রলিং বার চলে আসে। এটা টোটাল ওয়েবসাইটে ইমপ্যাক্ট ফেলছে না আমার, পড়ছে? কথা বলেন, বুঝতে পারছেন? টোটাল ওয়েবসাইটে স্ক্রল হচ্ছে। তাহলে ওয়েবসাইটটা কি রকম হচ্ছে? ধরেন উপরে লোগো একটা ট্যাবলের জন্য আপনার এদিকে পুরোটাই ব্ল্যাঙ্ক, তাই না? সো তখনই আসলে রেসপন্সিভ করার জন্য ওভারফ্লো ইউজ করতে হয়। ওভারফ্লো মানে এই ডিপটার মধ্যে 100% ডিপটার ভেতরে কি হবে, আপনার একটা স্ক্রল বার চলে আসবে। 100% ডিপটার ভিতরে একটা স্ক্রল, এই যে ট্যাবল 2 আছে না, ট্যাবল 2 এই ক্লাসের ভেতরে যদি আমি কি করে দিই, এই ক্লাসটার মধ্যে যদি আমি কি করে দিই ওভারফ্লো এক্স, আচ্ছা হ্যাঁ ওভারফ্লো এক্স যদি আমরা কি দিই অটো করে দিই। অটো মিন্স হচ্ছে যদি আমার প্রয়োজন হয় তাহলে অটোমেটিক কি স্ক্রল বারটা আসবে, যদি প্রয়োজন না হয় তাহলে আসবে না। হ্যাঁ, অটোমেটিকলি আসবে। যেমন ধরেন আমরা যখন প্রথম অবস্থায় কোনো কন্টেন্ট না থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তখন এদিকে স্ক্রল বার আসে, লেফটে রাইটে স্ক্রল বার আসে না। কেন? যখনই আমাদের কন্টেন্ট বাড়তে থাকে অটোমেটিকলি এটা জেনারেট হয়। ঠিক সেম এখানে যখন কন্টেন্ট বাড়তে থাকবে তখনই হচ্ছে স্ক্রল বারটা আসবে, আদারওয়াইজ আসবে না। আমরা যে স্ক্রল বারটা তো তৈরি করতে যাচ্ছি, এই যে দেখেন এখন একটা স্ক্রল বার আসছে। এই স্ক্রল বারটা দেখেন এই আমার ল্যাপটপ স্ক্রিন, আমার ওয়েবসাইটের স্ক্রিন ঠিকঠাক ভাবে আছে। স্ক্রল বারটা শুধু হচ্ছে কি ওই ডিপের মধ্যে, যে ডিপটা হচ্ছে ট্যাবল 2 ডিপ, ওই ডিপের ভিতরে স্ক্রল বার তৈরি হচ্ছে। আমার কিন্তু আগে যে স্ক্রল বারটা তৈরি হয়েছে ওইটা টোটাল ওয়েবসাইটের মধ্যে স্ক্রল বার তৈরি হয়ে গেছে। আমি যখন স্ক্রলিং করতেছিলাম আমার এই পাশে কি হয়ে যাচ্ছিল, স্ক্রলটা চলে যাচ্ছে এবং এখানে উপরের দিকে ব্ল্যাঙ্ক ডাটা দেখাচ্ছে, কারণ এদিকে তো কোনো ডাটা নাই, যার কারণে ব্ল্যাঙ্কই দেখাচ্ছে। আমি যদি আরেকবারই আপনাদেরকে দেখাই, ওভারফ্লো এক্স অটো ইউজ করতেছি না, আমরা ইউজ না করলে কি হচ্ছে, এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে স্ক্রল বার চলে আসছে। দেখেন এটার পরেও কি পুরোটা পেজ জুড়ে স্ক্রল আসতেছে। এখন এখানে ব্ল্যাঙ্ক, দেখতে খারাপ দেখাচ্ছে। আমি শুধু চাচ্ছি এই ডিপ যেটা আমাদের ট্যাবলের ভিতর যে ডিপটা আছে ওইটাতে স্ক্রল আসবে। হ্যাঁ, তাও যদি প্রয়োজন হয় সেজন্য আমরা কি করব, ট্যাবল যে ডিপটা নিব ওই ডিপের ভিতর ওভারফ্লো এক্স অটো লিখে দিব। অটো লেখার অর্থ হচ্ছে যদি প্রয়োজন হয় তখন আসবে। এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ, হয় না নাকি স্যার? সেভ করে নাই। এই যে আমার ওয়েবসাইট ঠিকঠাক ভাবে আছে, শুধু ডিপের মধ্যে কি হচ্ছে স্ক্রল বার আসছে, চেঞ্জ হচ্ছে। এগুলা সবগুলো হচ্ছে আমাদের ট্যাবলের কাজ। এরপর হচ্ছে যে ডিসপ্লে নিয়ে আমরা কথা বলে ফেলছি অলরেডি, ডিসপ্লে প্রপার্টি নিয়ে। কোন কোন প্রপার্টিগুলো আসলে ব্লক এলিমেন্ট, হ্যাঁ ব্লক লেভেল এলিমেন্ট, ডিপ, H1 H6 P from header footer section, এগুলো সবগুলো ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট মিন্স হচ্ছে এগুলা ধরেন আপনি একটা H1 ট্যাগ নিলেন, এটার ব্যাকগ্রাউন্ড যদি দেন
আমি বাইরে নিচ্ছি, একটা H1 ট্যাগ নিলাম, এটা ওয়েব ডিজাইন, আর একটা ধরেন স্পেন ট্যাগ নিচ্ছি। পার্থক্যটা বোঝাচ্ছি যে ব্লক এলিমেন্টের পার্থক্যটা কি। হ্যাঁ, এই H1 ট্যাগের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, স্পেন ট্যাগও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আবার স্পেন ট্যাগও আমরা কি দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। দুটাতে দিচ্ছি, পরিবর্তনটা দেখেন। এই ওয়েব ডিজাইন H1 এ যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ফুল উইজরে চলে আসছে না, ডিপটা জি, ফুল উইজরে জি, স্যার। নিয়ে নিছে ব্যাকগ্রাউন্ড। আর স্পেনে যখন দিছি যতটুকু লেখা ততটুকু নিছে, ততটুকু ব্যাকগ্রাউন্ডের জি, কালার হয়েছে। যখনই ব্লক এলিমেন্ট হয় তখন ফুল উইথ জুড়ে আপনার টোটাল যতটুকু উইথ আছে ফুল উইথ জুড়ে ও কি নিয়ে নিবে, স্পেস নিয়ে নিবে, ও জায়গা দখল করে নেবে। কিন্তু ব্লক এলিমেন্ট না হইলে তখন ও ফুল উইথ জুড়ে কি নিতে পারবে না, স্পেস নিতে পারবে না। নিতে পারবে না। সো এখন হচ্ছে ব্লক এলিমেন্ট। তাইলে ব্লক এলিমেন্ট কোনগুলো, ডিপ H1 থেকে S6, পি ট্যাগ, ফ্রম ট্যাগ, হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, সেকশন ট্যাগ, এগুলো ব্লক এলিমেন্ট। আদার অন্য যতগুলো ট্যাগ আছে কোনোটাই ব্লক এলিমেন্ট না। এখন ধরেন আপনার স্পেন ট্যাগটাকে ব্লক এলিমেন্ট মানে ফুল উইথ জুড়ে আপনি কালার নিতে চাচ্ছেন, ব্লক এলিমেন্ট করতে চাচ্ছেন, তখন আপনাকে ডিসপ্লে ব্লক ইউজ করতে হবে। এখন যদি ডিসপ্লে ব্লক ইউজ করেন তাহলে কি হবে দেখেন, এটা এই স্পেন ট্যাগটা ফুল উইথ জুড়ে কালার হয়ে যাবে। এই যে দেখছেন ফুল উইথ জুড়ে চলে আসছে। সো যদি আপনার যেগুলো ব্লক এলিমেন্ট না, এখানে যে কয়েকটা দেখা যাচ্ছে এগুলা ছাড়া যেগুলো ব্লক এলিমেন্ট না, সেগুলোতে আপনি কি করতে হবে, ডিসপ্লে ব্লক ইউজ করতে পারবেন। হ্যাঁ, তাহলে কি কি আছে, একটা হচ্ছে যে কি কি ডিসপ্লের মধ্যে কি ডিসপ্লে নান, কোনো ব্লক। আবার ডিসপ্লে ব্লক না হইলে কোনো এলিমেন্ট যদি ব্লক এলিমেন্ট না হয় তাহলে ওইটাতে মার্জিন কাজ করবে না। বুঝতে পারছেন? ডিপ H1 P বুঝলাম না, ফ্রম স্যার। মানে ডিপ এর ক্ষেত্রে মার্জিন কাজ করে, তাই না? জি, কোনো এলিমেন্ট যদি ব্লক এলিমেন্ট না হয়, ব্লক এলিমেন্ট যদি না হয় তাহলে ওগুলাতে মার্জিন কাজ করে না। যেমন ধরেন স্পেনটা বাদ দিলাম, ব্লক করি নাই, এই যে এখানে আমরা মার্জিন ইউজ করতেছি কোথায়, H1 এ। সো মার্জিন টপ থেকে 100 পিক্সেল ইউজ করছি, এটা কাজ করবে। দেখেন যেহেতু ব্লক এলিমেন্ট, এই যে 100 পিক্সেল। এখন যদি এই স্প্যানও যদি আপনি মার্জিন ইউজ করতে চান, ওটা কাজ করবে না, কারণ ওটা ব্লক এলিমেন্ট না, সেজন্য মার্জিন 100 পিক্সেল, সরি মার্জিন টপ দিই। দেখছেন কাজ করে না, যে জি স্যার। সো ব্লক এলিমেন্ট জি, জি, না জি। হইলে ওইটা কাজ করবে না। আপনি যদি এখন এটাকে ডিসপ্লে ব্লক করে দেন তাহলে কাজ তাহলে করবে। হবে। সো আপনি যদি কোনো কারণে যদি মার্জিন ইউজ করতে হয় তখন আপনি ওইটাকে ডিসপ্লে ব্লক করতে হবে অথবা ইনলাইন ব্লক করতে হবে। কিছুক্ষণ আগে উপরে আমি এই জিনিসটা দেখায় আসছি আপনাদেরকে। সো ডিসপ্লের মধ্যে কয়টা ভ্যালু আছে, ডিসপ্লের মধ্যে 4টা ভ্যালু যেগুলো আমরা ইউজ করি। ডিসপ্লে নাম, যদি কোনো একটাকে আপনি শো করাইতেই চাচ্ছেন না, হ্যাঁ হাইড করে ফেলতে চাচ্ছেন, ধরেন আমি H1 কে হাইড করে ফেলতে চাচ্ছি, আমার এখানে ডিসপ্লে তো শো করাইতে চাচ্ছি না, তখন আমি কি করে দিব, ডিসপ্লে নান করে দিব। তাহলে H1টা আমার ওয়েব ব্রাউজারে দেখাবে না। এই যে দেখবেন এখন H1টা দেখাবে না, আমি রিলোড করার পরই H1 আছে, ওয়েব ডিজাইন লেখাটা নাই। সো একটা হচ্ছে ডিসপ্লে নান, যেটার মাধ্যমে আপনার যে কোনো ট্যাগকে হাইড করে ফেলবে। হ্যাঁ, যে কোনো ট্যাগকে হাইড করে ফেলতে পারবে, সেটা একটা ডিবও হইতে পারে, একটা সেকশনকেও হইতে পারে, একটা ইমেজ, যে যত ধরনের HTML ট্যাগ আছে সবগুলাতে কি করে ফেলতে পারবে, হাইড করে ফেলতে পারবে ডিসপ্লে নান ইউজ করে। আর যদি আপনি ব্লক করতে চান তাহলে ডিসপ্লে ব্লক। আর যদি আমি কিছুক্ষণ আগে এখানে দেখাইছিলাম একটার পাশে আরেকটা নিয়ে আসতে চাচ্ছেন এইভাবে, তখন আপনি ডিসপ্লে ইনলাইন ইউজ করতে পারবেন। হ্যাঁ, ডিসপ্লে ইনলাইন ইউজ করলেও আপনি কি মার্জিন ইউজ করতে পারবেন, যেটা আমি এখানে দেখাইছিলাম আপনাদেরকে। সো আর ডিসপ্লে নান এবং ভিজিবিলিটি হিডেন দুইটার কাজই সেম। আপনারা এখানে ডিসপ্লে নান যদি করি এটা রিমুভ হয়ে যাবে, হ্যাঁ এটা ডিসপ্লে দেখাবে না। আর ভিজিবিলিটি হিডেনও সেম কাজ। সো একটু ট্রাই ইট ইউরসেলফে গিয়ে প্রপার্টিসগুলো দেখে নেবেন। ডিসপ্লে নাম তো আমি দেখা দিয়েছি, ভিজিবিলিটি হিডেনটা আপনারা দেখে নেবেন।
ডিসপ্লে ফ্লেক্সটা কি কি স্যার? এগুলা ইউজ করেন, ফ্ল্যাক্সের ব্যাপারটা Flex? পরে আসবো। সবগুলা একই সাথে একই টাইপসের জিনিস নিয়ে কথাবার্তা বললে তখন নিজেই কনফিউজড হয়ে যাবেন কোনটা কি কারণে ইউজ করা হচ্ছে। ফ্ল্যাক্সের আচ্ছা, ঠিক আছে, ব্যাপার স্যার। আর ডিসপ্লে ব্লকের ব্যাপারগুলো অনেকটা সেম, হ্যাঁ, পরিবর্তনটা খুবই কম, যার কারণে এগুলা সব একসাথে বললে আপনারা নিজেরাই জি, স্যার। গোলাই ফেলবেন। সো এখানে যদি আপনি ম্যাক্সিমাম উইথ যদি ইউজ করেন, ম্যাক্সিমাম উইথ যদি ইউজ করেন উইথের ক্ষেত্রে, সেটা আমরা জানি উইথ যখন বলি তখন ফিক্সড, উইথ যখন বলি তখন কি ব্যাপারটা হচ্ছে ফিক্সড, আর ম্যাক্সিমাম উইথ যখন বলি সেটা ম্যাক্সিমাম, ধরেন উইথ বললাম যে 200% বা 200 পিক্সেল, যদি বড় হয় ওই ডিপের হাইট তাহলে ম্যাক্সিমাম 200 হবে, আর যদি মিনিমাম বলেন মিনিমাম একটা কি ফিক্সড মিনিমাম 200 পিক্সেল থাকবে কোনো কিছুর, ম্যাক্সিমাম কত হয় সেটা জানা নাই। ব্যাপারটা এরকম, উইথ যখন বলি তখন ফিক্সড। ধরেন আমি একটা ডিপ নিচ্ছি, ব্যাপারটা যদি আমি ক্লিয়ার করি, একটা ডিপ নিচ্ছি, যে ডিপের ক্লাস হচ্ছে যে বাই চ্যাট, এরকম আসলে ক্লাস নেম রাখা উচিত না, তারপর যেহেতু এগুলো আমাদের কোনো রিলিভেন্টে পড়তেছে না, XYZ। সো এটার আমরা উইথ ইউজ করব। ধরেন আমরা উইথ এতদিন ধরে ইউজ করে আসতেছি 100 পিক্সেল, 100 না 300 পিক্সেল, আবার হাইট ইউজ করলাম ধরেন 100 পিক্সেল, তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে ধরেন, নাহলে বুঝবে না তো। অলরাইট, এবার দেখি, এই তো এটা আসছে না। এটাতে যদি আমরা উইথের জায়গায় ম্যাক্স উইথ লিখি, ম্যাক্সিমাম উইথ কত 300, ম্যাক্সিমাম উইথ 300 যদি লিখি, দেখেন এটা ম্যাক্সিমাম 300 হবে। এখানে যখন আমরা কন্টেন্ট দিব তখন আরো ভালো বুঝতে পারবো, ধরেন আমি একটা কন্টেন্ট দিচ্ছি, আর যদি মিনিমাম বলি তাহলে মিনিমাম উইথ 300 হবে। হ্যাঁ, মিনিমাম উইথ 300 এর চেয়ে বড় হইতে পারে উইথ, হ্যাঁ বুঝি নাই, আর সাউন্ড আসতেছে, টক 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 সাউন্ড আসতেছে। আমার থেকে না, আপনাদের কার স্পিকার ওপেন করা আছে সেটা থেকে আসতেছে। স্যার আরেকটা মাইক্রোফোন যেন স্যার কার চালু আছে স্যার, ওইটা থেকে আসতেছে, একটু অফ করে দিলে মনে হয় ভালো হয়। অফ করে দিছেন উনি? না স্যার, এখন একটা চালু আছে। ওকে, ধরেন আমরা XYZ এর ভিতর কন্টেন্ট দিচ্ছি, দেখেন আমি যখন বলতেছি যে মিনিমাম কত 300 পিক্সেল, ম্যাক্সিমাম কত বলি নাই, দেখেন এটা ফুল উইথ হয়ে গেছে না, ফুল উইথ চলে আসছে না ডিপটা, কারণ আমি তো মিনিমাম সেট করছি, ম্যাক্সিমাম সেট করি নাই। আপনি যদি এখানে যদি বলে দেন যে ম্যাক্সিমাম উইথ, ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ এই ডিপটার উইথ হইতে পারবে 300, 300-র বাইরে যাইতে পারবে না। এই যে দেখেন 300-র বাইরে যাইতে পারতেছে না। আর এমডি শরীফ বা মোহাম্মদ শরীফ উনি দুইটা আইডি থেকে লগইন করে দুইটারে মাইক্রোফোন অন। এটা তো ডিস্টার্ব করতেছে না ভাই, আপনারা আমাকে কেন ডিস্টার্ব করতেছেন? যেটা বলতেছে ওইটা শুনেন। স্পিকার অন হইলে ওইটা যদি ডিস্টার্ব হয় তখন তো আমি বলে দিচ্ছি নয়েজ থাকলে। সো ম্যাক্সিমাম উইথ এবং কি ম্যাক্সিমাম উইথ হচ্ছে কি আমরা ফিক্সড করে বলে দিচ্ছি, আর যখন ম্যাক্সিমাম উইথ বলতেছেন তখন ওই ফিক্সড, মানে সর্বোচ্চ উইথ হইতে হবে এতটুকু 300, এর বাইরে যাইতে পারবে না। এই যে সর্বোচ্চ বলে দিচ্ছি যে এত, যদি সর্বনিম্ন বলি মিনিমাম উইথ যদি বলি, মিনিমাম উইথ যখন বলবো তখন হচ্ছে যে এটা ম্যাক্সিমাম কত হয় আমি জানি না, যত কন্টেন্ট থাকবে যত কন্টেন্ট দিব তত কন্টেন্ট বাড়তে থাকবে। সো সর্বনিম্ন 300 দেখাইলে যত কন্টেন্ট দিব এটাতে সর্বোচ্চ কত হয় আমরা জানি না, যেহেতু মিনিমাম উইথ বলে দিচ্ছি। উইথের ক্ষেত্রে এগুলো কম ইউজ করে, কিন্তু হাইটের ক্ষেত্রে বেশি ইউজ করে থাকি। মিনিমাম হাইট বা মিনিমাম উইথ তো 100% ইউজ হয়, আর আমরা কিছুদিন পর রেসপন্সিভে চলে গেলে আর উইথ রিলেটেড এত বেশি কাজ আসবে না, ওগুলো আমরা সবগুলো পার্সেন্টেজে কাজ করব। কিন্তু হাইটের ক্ষেত্রে আসলে ইউজ করা হয় মিনিমাম হাইট, মিনিমাম হাইটগুলো ইউজ করা হয় আর কি। সো
অ্যালাইনমেন্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। অ্যালাইনমেন্ট নিয়ে কথাবার্তা বলছিলাম। ধরেন আপনি কোনো একটা ডিপকে সেন্টারে করতে চাচ্ছেন। ধরেন আমি এই ডিপটাকে, আমাদের মিনিমাম ওই 300 দিলাম, এই ডিপটাকে আমি সেন্টারে করতে চাচ্ছি, অ্যালাইন করতে চাচ্ছি। এই ডিপটাকে, সরি এটাকে ম্যাক্সিমাম দিই, তাহলে আমি কাজ করতে পারবো। ম্যাক্সিমাম ওই 300 দিলাম। সো এই ডিপটাকে আমি সেন্টারে করতে চাচ্ছি, চাইলে কি লিখতে হবে, কোনো একটা ডিপকে যদি আমরা সেন্টার করতে চাই তাহলে আমাকে লিখতে হবে মার্জিন 0 পিক্সেল অটো। মার্জিন 0 পিক্সেল অটো। কোনো একটা ডিপকে যদি আমরা, বা কোনো একটা ডিপকে, বিশেষ করে ডিপের ক্ষেত্রে হয়, কোনো একটা ডিপকে যদি আমরা সেন্টার করতে যাই তখন আমরা কি ইউজ করব, মার্জিন 0 পিক্সেল অটো। এই যে দেখেন সেন্টার হয়ে গেল। সো আপনি চাইলে রাইটও করতে পারবেন কোনো একটা ডিপকে, তখন আপনি অন্য প্যাটার্ন ইউজ করতে হবে। যদি সেন্টার করতে চাই কোনো একটা ডিপকে, তখন আমরা ইউজ করতে হবে মার্জিন 0 পিক্সেল অটো। কোনো একটা ডিপ এলিমেন্টকে যদি আমরা সেন্টার করতে চাই তাহলে মার্জিন 0 পিক্সেল অটো। যদি টেক্সটকে সেন্টার করতে চাই, টেক্সট রিলেটেড আমরা এতদিন দেখে আসছি, যদি টেক্সটকে সেন্টার করতে চাই তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার। যদি কোনো একটা টেক্সটকে আমরা সেন্টার করতে চাই, যেমন এখানে আমাদের কি আছে, স্পেন ট্যাগ আছে না এই জায়গায়। সো স্পেন ট্যাগকে যদি আপনি সেন্টার করতে চান তাহলে কি ইউজ করবেন, টেক্সট অ্যালাইন সেন্টার। এগুলো টেক্সটের ক্ষেত্রে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টারও করতে পারবেন, টেক্সট অ্যালাইন লাইটও করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন স্পেন ট্যাগটা কিন্তু সেন্টার হয়ে গেল। সো এই কাজগুলো আপনি করতে পারবেন। তারপর একটা ইমেজকে যদি সেন্টার করতে চান অবশ্যই আপনাকে মার্জিন 0 পিক্সেল অটো ইউজ করতে হবে, এবং মার্জিন 0 পিক্সেল অটো ইউজ করতে হবে। ইমেজ তো আর টেক্সট না। যদি আপনি ইমেজকে যদি সেন্টার করতে চান তখন অবশ্যই ইমেজ যেহেতু ব্লক এলিমেন্ট না, আপনাকে কি করতে হবে, ব্লক এলিমেন্ট করতে হবে এবং মার্জিন 0 পিক্সেল অটো ইউজ করতে হবে। তাহলে ইমেজটা কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। আমরা আরেকটা জিনিস দেখছিলাম, আগেও দেখছিলাম মনে হয়, ফ্লোট রাইট, ফ্লোট লেফট। যদি আমাদের কিছুক্ষণ আগে আমরা এখানে তৈরি করছিলাম যে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে এই যে এগুলাকে যদি আমরা কি একটার পাশে আরেকটা নিয়ে আসতে চাই তাহলে কি করব, মানে এই লিস্ট আইটেমগুলোকে, এই যে ইউএল বা এলআইকে আমরা একটার পাশে একটাতে নিয়ে আসতে চাচ্ছি। সো আমরা যদি লিস্ট 1-এ যদি এভাবে লিখি, ধরেন লিস্ট -1 এলআই। এলআই কেন, লিস্ট আইটেম, লিস্ট আইটেম। এখানে যদি আমরা কি ইউজ করি, ফ্লোট লেফট ইউজ করি, তাহলে এগুলো প্রত্যেকটা একটার পাশে একটা চলে আসবে। মানে এটা একটা নিচে একটা আছে না, সো পাশাপাশি চলে আসবে। এই যে দেখছেন পাশাপাশি চলে আসছে। সো আমরা এভাবে পাশাপাশি নিয়ে আসতে পারি। লিস্ট ইউএল লিখি, শুধু ইউএল এর গুলো আসুক। এই যে একটার পাশে একটা চলে আসছে। এটা উল্টাপাল্টা হচ্ছে, দুইটাই সেম জিনিস, সেজন্য এমনিতে নর্মালি একটা নিচে একটা চলে আসবে। সো ইউএল না লিখে ওএল এরটার জন্য লিখি, তাইলে ঝামেলা হবে না। এই যে দেখেন একটার পাশে একটা চলে আসছে। সো এই ধরনের আমরা নিয়ে আসতে পারি ফ্লোট লেফট বা ফ্লোট রাইট। ধরেন এই ব্লকটাকে আমরা যদি, এটা লেফট আছে, আমি এই চাইলে এই লিস্টটাকে বা এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা রাইটে নিয়ে যাইতে পারি, কি ইউজ করে, ফ্লোট রাইট ইউজ করে। এক্সাম্পল ফ্লোট রাইট। এই যে রাইটে চলে আসছে। সো এখন আমি কি কি দেখাইছি এই ব্যাপারটাতে আমি আবার একটু ক্লিয়ার করি। যদি আমরা কোনো ডিপ এলিমেন্টকে, কোনো ডিপকে আমরা যদি সেন্টার করতে চাই তাহলে মার্জিন 0 পিক্সেল অটো ইউজ করতে হবে, তাহলে একটা ডিপ সেন্টার হয়ে যাবে। যদি টেক্সটকে সেন্টার করতে চাই, টেক্সট বিভিন্ন ধরনের ট্যাগ, H1P ট্যাগ, স্পেন ট্যাগ, এই ধরনের যতগুলা টেক্সট রিলেটেড ট্যাগ আছে ওগুলাকে যদি আমরা সেন্টার করতে চাই, টেক্সট অ্যালাইন সেন্টার এবং রাইটও করতে পারবো। টেক্সট রিলেটেড যতগুলো আছে ওগুলোকে সেন্টারও করতে পারবো, রাইটও করতে পারবো। সেই জন্য আপনাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন রাইট।
যদি আপনি কোনো ইমেজকে সেন্টার করতে চান, যেহেতু ইমেজ কি ব্লক এলিমেন্ট না, সো আপনাকে কি করতে হবে, ব্লক এলিমেন্টে পরিণত করতে হবে। সেই জন্য ইমেজকে ডিসপ্লে ব্লক লিখতে হবে। এখানে মার্জিন লেফট অটো দিয়েছে, মার্জিন রাইট অটো দিয়েছে, আপনি শুধুমাত্র মার্জিন দিয়ে 0 পিক্সেল অটো দিয়ে দিলেও এটা কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে, অথবা ওরা যেভাবে লিখছে ওভাবে লিখলেও সেন্টার হবে। এটা আমি দেখাচ্ছি না, এটা পজিশনে দেখাবো, এই পজিশন যখন পড়াবো সে তখন দেখাবো। এই যে ফ্লোট লেফট এবং রাইট নিয়ে আমিও কথাবার্তা বলে ফেলছি। আপনি অনেক সময় আমরা লিস্টের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে আপনি ফ্লোট লেফট বা রাইট করতে পারবেন। এটাতে ফ্লোটে আপনি সেন্টার করতে পারবেন না। লেফট রাইট যদি করতে চান, যে কোনো ট্যাগকে আপনি ফ্লোট লেফট অথবা রাইট, লেফটটা তো ডিফল্টলি তাকে রাইট করে ফেলতে পারবেন। সো আরেকটা জিনিস আছে ওভারফ্লো অটো। ধরেন একটা ইমেজ নিছেন, আর ইমেজও আছে, পাশাপাশি হচ্ছে যে আপনার কি আছে, টেক্সটও আছে, এই ধরনের একটা ডিবের ভিতরে। হ্যাঁ, কিন্তু একটা বর্ডার দিছেন, এইভাবে দেখাচ্ছে টেক্সট আর ইমেজটা এইভাবে দেখাচ্ছে। যদি ওভারফ্লো অটো দিয়ে দেন, যতটুকু ইমেজের সাইজ ততটুকু এই ডিবের সাইজটা নিয়ে নিবে, এই ডিবের সাইজটা ততটুকু নিয়ে নিবে। এটা নিজের একটু প্র্যাকটিস করে দেখবেন, না বুঝলে বলবেন। সো এগুলো আপনারা পারবেন, কারণ হচ্ছে প্যাডিং আমি দেখাই ফেলছি, প্যাডিং দেখানোর পর এটা সেন্টার কিভাবে এনে এটা আমি দেখাইছি, এগুলো দেখাই ফেলছি। সো প্যাডিং প্লে বক্স, ওকে। তাহলে আপনাদের লাস্ট ক্লাসের নেক্সট ক্লাসে আপনাদের কাজ হচ্ছে লিঙ্ক, লিস্ট, টেবল, ডিসপ্লে, ম্যাক্সিমাম উইথ, 1 2 3 4 5টা। তারপর হচ্ছে আচ্ছা অ্যালাইনমেন্ট, এখানে ফ্লোট নিয়ে কথাবার্তা আছে, এখান থেকে ফ্লোটটাও দেখে নেবেন, ফ্লোটের প্রপার্টিগুলা। সো ফ্লোট এবং হচ্ছে অ্যালাইন। হ্যাঁ, আচ্ছা ডিসপ্লে যখন বলছি, ইনলাইন ব্লকও সেম, ইনলাইন ব্লক নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি। ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক হইলে পাশাপাশি হয়, এটা একটু দেখে নেবেন। ওভারফ্লো নিয়ে কথাবার্তা বলছি হালকা করে, ওভারফ্লো নিয়েও কথাবার্তা বলছি। যখন ওভারফ্লো লিখি কোনো একটা টেক্সটের মধ্যে, তো কি কি থাকে, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো ভিজিবল, সো এগুলো একটু করে চেক করে নেবেন। আর যেটা বুঝবেন না সেটা আমাকে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, তাহলে পজিশন ছাড়া লিঙ্ক, লিস্ট, টেবল, ডিসপ্লে, ম্যাক্সিমাম উইথ, ওভারফ্লো, ফ্লোট, ইনলাইন ব্লক, অ্যালাইন, এগুলো সব দেখে ফেলবেন। শুধু পজিশনটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। পজিশনটা একটা বিশাল ব্যাপার স্যাপার আছে, অনেকগুলো কাজ আছে পজিশন নিয়ে, আমাদের কাজ করতে হয় অনেক সময়। সো এগুলো আমি আগামী ক্লাসে দিব, আজকে এর চেয়ে বেশি দিলে লুট নিতে পারবেন না। আর বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এইটুকু পর্যন্ত?